আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমরা আমাকে একটু ফার্স্ট জানাও যে আমার ভয়েস একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই আমাকে একটু ফার্স্ট জানাও। আমরা সর্বোচ্চ ১-২ মিনিট ওয়েট করব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো আজকে লাস্ট ক্লাস তো আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না। একদম ছোট ক্লাস হবে এবং আজকের ক্লাসের মধ্যে তোমার থিওরিটিক্যাল জিনিস বেশি। তো থিওরিটিক্যাল জিনিস বেশি বলতে মানে কিছু জিনিস আছে আমাদেরকে মনে রাখতে হবে আরকি। এগুলো বোঝানোর কোনো কিছু নাই। যেগুলো বোঝানোর ওইগুলো আমি বুঝাই দিব। আর যেগুলো মনে রাখার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। এগুলো তোমরা একটু নিজে পড়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আস্তে, আস্তে শুরু করি, হ্যাঁ? আচ্ছা। ওকে, ওকে। ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম ভাইয়ারা। আচ্ছা, আগের ক্লাসটা না করলে এই ক্লাসটা করলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাস্ট ১ম মেটাতে একটু ঝামেলা হইতে পারে। পরেরগুলোতে আশা করি বুঝবা তুমি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমরা আর সর্বোচ্চ ৩০ সেকেন্ড ওয়েট করব, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব, হ্যাঁ? ওকে, ওকে। মানে আস্তে, আস্তে তো শুধু লাইভের মানুষ শুধু কমতিছে, কাহিনী কি বুঝলাম না। ১ম ক্লাসে কিন্তু প্রায় তোমার অনলাইন এবং মানে তোমার ওয়েবসাইট এবং Facebook লাইভ মিলে প্রায় ১৩০০ মতো ছিল। বাট আজকে দেখা যাচ্ছে খুবই কম। মানে আস্তে, আস্তে শুধু কমতেছে। কাহিনী কি বলো তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ওকে ভাইয়ারা, তাহলে আমরা চলো শুরু করি, হ্যাঁ? তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের ৪র্থ অংশ। তো আজকে আমরা শুরু করব হচ্ছে এই ম্যাথটা দিয়ে। এটা আমরা গতকালকে স্কিপ করছিলাম। মানে স্কিপ করছিলাম বলতে কি তোমাদের অনেক বেশি পেইন হয়ে গেছিল। তাই আমরা এখানের মধ্যে এটা মানে স্কিপ করছিলাম। এটা আজকে আমরা করব। দেখো, এটা কিন্তু খুবই, খুবই ইজি কোয়েশ্চন। ঠিক আছে? এটা খুবই ইজি কোয়েশ্চন। এটা কিন্তু কঠিন কোনো কোয়েশ্চন না। আমরা কিভাবে সলভ করব দেখো কি বলছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি 32 × 10⁻12 হলে কত পিএইচ মান থেকে অধঃক্ষেপ পড়বে? বলো তো ভাইয়া, এখানের মধ্যে অধঃক্ষেপ যেটা দেয়া আছে, এই অধঃক্ষেপের শর্তটা কি? অধঃক্ষেপের শর্তটা হচ্ছে যে আমার কেআইপি যেটা আছে, এই কেআইপির ভ্যালুটা কি হওয়া লাগবে? অবশ্যই, অবশ্যই কেএসপির চেয়ে বেশি হওয়া লাগবে। এখন আমরা এখানের মধ্যে কেএসপির মাধ্যমে আমরা চলো আগে আপাতত পিএইচটা বাড়ি করি। তারপর আমরা আসলে ডিসিশন নিব আসলে কি ঘটনা ঘটবে। ঠিক আছে ভাইয়ারা? ওকে, ওকে। আ আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আয়ন সনাক্তকরণ পারি না। আচ্ছা, পড়াই দিব। সবই পড়াই দিব। ঠিক আছে? ওকে। এখন চলো আমরা এখানের মধ্যে যে পিএইচ যেটা আছে সেই পিএইচ এর ভ্যালুটা আগে আমরা বের করে ফেলি। তারপর আমরা দেখবো আসলে কি কন্ডিশনের মধ্যে অধঃক্ষেপটা পড়বে। তো দেখো এখানের মধ্যে আমরা কি করব? আমরা ১ম এখানের মধ্যে দ্রাব্যতাটা বাইর করব। ঠিক আছে? তাহলে দেখো এখানের মধ্যে আমার এটার ক্ষেত্রে কেএসপি সমান, সমান কি হবে বলো তো? এটার ক্ষেত্রে কেএসপি সমান, সমান হবে যে ম্যাগনেসিয়াম আছে একটা, ১ এর উপর ১, OH আছে ২ টা, ২ এর উপর ২, তার মানে কি হবে? 4 হবে। আর S এর উপর কি হবে? 1 + 2, তার মানে কি হবে? 4s³ হবে। তাহলে বলো তো এখানের মধ্যে যে আমার এখানের মধ্যে তোমার যে কিটা দেয়া আছে এখানের মধ্যে আমার এস যেটা দেয়া আছে এই এস টা এখানের মধ্যে কত হবে? আমরা এখানের মধ্যে একটু একটু হিসাব করি। তাহলে দেখো এস সমান সমান কি হবে? এস সমান সমান হবে কেএসপি ডিভাইড বাই 4, আর 3 টা এই পাশে আসলে কি হবে? এটা এখানের মধ্যে 1/3 হবে। আচ্ছা, এখন আমরা দেখি কেএসপি কত? কেএসপি এখানের মধ্যে 32 × 10⁻12। আচ্ছা, ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই আমি এখানের মধ্যে 4 দিলাম। ওকে, আর উপরে কি আছে? উপরে এখানের মধ্যে 1/3 দেয়া আছে। আচ্ছা, এখন আমরা চলো একটু দেখার ট্রাই করি। দেখো, আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে কি পাবো আমরা? আমরা পাবো 8 × 10⁻12 পাবো। বলো, আমরা 8 যেটা আছে, 8 কে যদি আমরা পাওয়ার 1/3 করি তাহলে আমরা এখানে কি পাবো? 2 পাবো। আর 10⁻12 যেটা আছে এটাকে আমরা যদি 1/3 করি তাহলে কি হবে? আমার ৩ × ৪ = ১২, তার মানে এখানে কি পাবো? আমরা এখানের মধ্যে পাবো 2 × 10⁻4 পাবো। তাই না? আচ্ছা। তাহলে দেখো আমরা এখানের মধ্যে কিন্তু দ্রাব্যতা যেটা আছে সেই দ্রাব্যতাটা কিন্তু আমরা এখানের মধ্যে পেয়ে গেছি। ওকে, ফাইন। এখন তুমি আমাকে বলো, আমার এই যে জিনিসটা আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি একটা অ্যাসিড নাকি ক্ষার? এটা কিন্তু একটা ক্ষার। তো ক্ষারের ক্ষেত্রে আমরা কি করব? ক্ষারের ক্ষেত্রে প্রথমে আমরা পিওএইচ বাইর করব। পিওএইচ এর জন্য কি লাগবে আমার? OH যেটা আছে এই OH মাইনাসের ঘনমাত্রা লাগবে।
তাহলে দেখো আমরা কি পাবো, আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা দেয়া আছে, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা কি পাবো, আমরা এখানের মধ্যে পাবো ম্যাগনেসিয়াম 2+ এবং আমরা এখানে কি পাবো, আমরা এখানের মধ্যে পাবো 2OH- পাবো। ওকে ফাইন। তাহলে বলো এখানের মধ্যে আমার এখানের মধ্যে এস যেটা আছে, এই এস এর ভ্যালু কত এখানের মধ্যে 2 × 10⁻⁴। তাহলে দেখো আমার এটা যদি 2 × 10⁻⁴ হয়, তাহলে OH মাইনাসের ঘনমাত্রা কত হবে, 2 × 10⁻⁴ হবে। তাহলে বলো আমরা এখানের মধ্যে বেজ আছে, বেজ মানে আমরা এখানে কি বের করবো, পিওএইচ বের করবো। তো পিওএইচ সমান সমান কি হবে, মাইনাস লগ হবে। তারপর এখানে কি হবে বলতো এখানের মধ্যে, আচ্ছা এটা 2 × 2 আর 10⁻⁴ হবে, মানে 2 × 10⁻⁴, তো এখানের মধ্যে 2 আছে, তো আমরা এখানে কি দিব, আমরা এখানের মধ্যে 2 দিব। তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে হবে 4 × 10⁻⁴ হবে। আচ্ছা, তো পিওএইচ মানে কি বলতো, আমরা এখানে কি দেবো, মাইনাস লগ OH মাইনাসের ঘনমাত্রা দিব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে আমরা মাইনাস লগ দিলাম। ওকে ফাইন। OH মাইনাসের ঘনমাত্রা কত, 4 × 10⁻⁴। এখন এই পিএইচ মেথডগুলো কিন্তু তোমাদেরকে রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ানো হয়েছে। বলো এখানের মধ্যে মাইনাস লগ আছে, 4 × 10⁻⁴ দেয়া আছে। বলো 10 এর উপর পাওয়ার কত আছে, 4 আছে, ইনভার্স 4 আছে। তো আমি এখানে কি দিবা, তুমি 4 দিবা, মাইনাস লগ দিবা, আর এখানে কি আছে, এখানের মধ্যে পূর্ণ সংখ্যা আছে 4, তো আমরা কি দিবা, লগ 4 দিব। তাহলে বলো এখানের মধ্যে 4 মাইনাস লগ 4 যেটা দেয়া আছে, এই লগ 4 এর ভ্যালু কত ছিল, 0.6 ছিল। এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। তাহলে এটা কি হবে এখানের মধ্যে, এখানের মধ্যে হবে 3.4 হবে, তাই না? এটা কিন্তু 3.4 হবে। এখন চলো আমরা এখানের মধ্যে যে পিচ যেটা আছে, এই পিচটা আমরা এখানের মধ্যে বাড়ি করি। বলো এখানে পিচ যেটা আছে, এই পিচটা এখানে কি হবে, 14 - 3.4 হবে। তো 14 - 3.4 যদি হয়, তাহলে তুমি আমাকে বলো তো এখানের মধ্যে আমার পিচ যেটা দেয়া আছে, এই পিচ এর ভ্যালু এখানের মধ্যে কত হবে? এই পিচ এর ভ্যালু কিন্তু এখানের মধ্যে তোমার 10.6 হবে বা 10.6 হবে। আচ্ছা ফাইন। তাহলে দেখো আমরা এখানের মধ্যে বলতে পারি যে আমার OH মাইনাস যেটা দেয়া আছে, ঠিক আছে, পিএইচ লেভেল কত পাইছি আমরা, 10 পাইছি, তাই না? পিএইচ সমান সমান কত পাইছি আমরা, 10.6 পাইছি। এখন এখন তুমি আমাকে বলো আমার এই অর্থকে পাওয়ার শর্তটা কি? অর্থকে পাওয়ার শর্তটা হচ্ছে আমার কেআইপি যেটা আছে, এই কেআইপি ভ্যালুটা অবশ্যই কেএসপির চেয়ে বড় হওয়া লাগবে। আচ্ছা ফাইন, এতটুকু বুঝলাম আমরা। এখন তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার OH মাইনাস যেটা আছে, এই OH মাইনাসের ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া কেআইপি এর মানটা বাড়বে। OH মাইনাসের ঘনমাত্রা যদি বাড়ে, তাহলে কি হবে, এখানের মধ্যে কেআইপি এর মানটা বাড়বে। আবার দেখো OH মাইনাসের যদি ঘনমাত্রা বাড়ে, তাহলে কি হবে, পিএইচ এর মানটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি এই পিএইচ এর ভ্যালু যদি আমার 10.6 এর চেয়ে বেশি হয়, তখনই কি হবে, তখন এখানের মধ্যে অর্ধকের পড়া শুরু হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার হবে 10.6 এর চেয়ে বেশি হইলে এখানের মধ্যে অর্ধকের পড়া শুরু করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। চলো আমরা এখন আসি জটিল যৌগের দ্রাব্যতা। তো এই কোশ্চেনটা মানে এই টাইপটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই, বাট মাঝে মাঝে পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। সো আমরা যেন সেফ থাকতে পারি, এই জন্য আমরা এটা তোমাদেরকে পড়ানোর ট্রাই করব। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, এই তোমরা অযথা কমেন্ট করো না, হ্যাঁ? আচ্ছা, এখন ধরো আমরা তোমাকে বললাম এখানে কি আছে, এখানের মধ্যে আমার সিলভার ক্লোরাইড আছে। এখন সিলভার ক্লোরাইড যেটা দেয়া আছে, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, আমরা এখানের মধ্যে পাবো সিলভার প্লাস পাবো এবং আমরা এখানের মধ্যে Cl মাইনাস পাবো, তাই না ভাইয়া? ওকে, এখন দেখো দেখো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে সম আয়নের প্রভাবে আমার বিক্রিয়াটা যদি পেছন দিকে যায় তাহলে কি হবে, দ্রাব্যতা হ্রাস পাবে। আর বিক্রিয়াটা সামনের দিকে আসলে কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আমি আবার বলি, সমান প্রভাবের ফলে যদি এখানের মধ্যে আমার বিক্রিয়াটা পিছন দিকে যায়, তাহলে কি হবে, পিছন দিকে গেলে কিন্তু এখানের মধ্যে দ্রাব্যতা হ্রাস পাবে। সামনের দিকে গেলে কি হবে, সামনের দিকে গেলে এটা ভেঙে তোমার এগুলো তৈরি করবে, তার মানে এখানে কি হবে, এখানের মধ্যে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। আচ্ছা ফাইন, এখন আমরা এখানের মধ্যে কি ঘটনা ঘটাইলাম, আমরা এখানের মধ্যে কি করলাম একটু বোঝার ট্রাই করে দেখো। আমরা এখানের মধ্যে এক কাজ করলাম, আমরা এখানের মধ্যে আমরা অ্যামোনিয়া যোগ করে দিলাম। ঠিক আছে, অ্যামোনিয়া আমরা এখানের মধ্যে কি করলাম, যোগ করে দিলাম। এখন তুমি আমাকে বলো অ্যামোনিয়া যদি যোগ করে দেখো, ধরো এটা একটা পাত্রের মধ্যে আছে, ঠিক আছে, এটা একটা পাত্রের মধ্যে আছে, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ ওকে, দেখো এটা একটা পাত্রের মধ্যে আছে, এই পাত্রের মধ্যে কি করলাম আমরা, আমরা অ্যামোনিয়া যোগ করে দিলাম। বলো তো এখানের মধ্যে কমন আয়ন হবে কিনা, এখানে কিন্তু কমন আয়ন হবে না। যেহেতু কমন আয়ন হবে না, দেখো এখানের মধ্যে আমার সিলভার যেটা দেয়া আছে, এই সিলভারটা কি বলতো, একটা অবস্থান্তর মৌল। আর অবস্থান্তর মৌল কি করে, অবস্থান্তর মৌল লিগেন্ড পাইলে সেখানে সে
জটিল আয়ন তৈরি করে ফেলে। দেখো তো অ্যামোনিয়া যেটা আছে তার কি এখানের মধ্যে মুক্তচুর ইলেকট্রন আছে, তার মানে সে কি হবে এখানে লিগ্যান্ড হবে। সো এখানের মধ্যে সিলভার প্লাস যেটা আছে, এই সিলভার প্লাসটা কি করবে, এই সিলভার প্লাসটা এই অ্যামোনিয়ার সাথে মিলে এখানের মধ্যে কি করবে, সে এখানের মধ্যে তোমার ডাইএমিন সিলভার প্লাস আয়ন তৈরি করে ফেলবে। কি করবে সেখানের মধ্যে ডাইএমিন সিলভার প্লাস আয়ন তৈরি করে ফেলবে। তাহলে তুমি আমাকে বলো, আমি যদি অ্যামোনিয়া দেই তাহলে কি হবে এখানের মধ্যে, এই সিলভার প্লাস যেটা আছে এই সিলভার প্লাসটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এখানে কি করবে, তোমার ডাইমিন তোমার সিলভার প্লাস আয়ন তৈরি করে ফেলবে, ডাইমিন সিলভার প্লাস আয়ন তৈরি করে ফেলবে। ওকে, এখন তুমি আমাকে বলো, এই সিলভার প্লাস যেহেতু বিক্রিয়া করে ফেলছে তার মানে কি তার পরিমাণ কমে গেছে। আর যদি উৎপাদের পরিমাণ কমে যায় তাহলে বিক্রিয়াটা কোন দিকে যায়, বিক্রিয়াটা কিন্তু সামনের দিকে যায়। যেহেতু বিক্রিয়াটা সামনের দিকে যাবে তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আমার দ্রাব্যতা যেটা আছে সেই দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। আমি আবার বলি, সিলভার প্লাস কি একটা অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌল লিগ্যান্ডকে পাইছে, এই জন্য কি করছে, এই অবস্থান্তর মৌল লিগ্যান্ডকে নিয়ে এসে জটিল আয়ন তৈরি করে ফেলছে। যেহেতু সে জটিল আয়ন তৈরি করে ফেলছে তার মানে কি এখানের মধ্যে সিলভার প্লাস বিক্রিয়া করছে। সিলভার প্লাস বিক্রিয়া করছে মানে কি তার পরিমাণ কমে গেছে। তার পরিমাণ যদি কমে যায়, বলো উৎপাদের পরিমাণ কমে গেলে কি হয়, আমার বিক্রিয়াটা সামনের দিকে যায়। আর বিক্রিয়াটা সামনের দিকে যাবে মানে কি হবে, আমার দ্রাব্যতা যেটা আছে সেই দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো জটিল যৌগ তৈরি হলে কি হবে, সেই ক্ষেত্রে আমার দ্রাব্যতা যেটা আছে সেই দ্রাব্যতাটা বৃদ্ধি পাবে। আচ্ছা দেখো এই সেম টাইপের কোশ্চেন কোথায় আসলে, এটা কিন্তু তোমার রাজশাহী কেন আমাদের কি আসলে, রাজশাহী কেন আমাদের 22-23 সালে আসছিল। আচ্ছা তো একটু বোঝার ট্রাই করো, বলো এখানে কি বায়ো ক্লাস হচ্ছে, এই মানে এটা বায়োলজি ক্লাস হচ্ছে নাকি কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, মানে এটা বোঝার কি তোমার সেন্স নাই, মানে এটা কোনো কথা। যাই হোক বাদ দাও, কথা বলে লাভ নাই। দেখো কি বলছে, সিলভার সায়ানাইড পানিতে স্বল্প দ্রবণীয় হলেও কোনটি যুগে এর দ্রাব্যতা বৃদ্ধি পায়। আচ্ছা আমরা একটু বোঝার ট্রাই করে দেখো, এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে দেখো যে আমার সিলভার সায়ানাইড আছে, তাই না, সিলভার সায়ানাইড আছে। এটাকে ভাঙলে আমরা কি পাবো, এটাকে ভাঙলে আমরা এখানের মধ্যে সিলভার প্লাস পাবো এবং আমরা এখানের মধ্যে সিএন মাইনাস পাবো। এখন বলছে এখানের মধ্যে কোনটা যোগ করলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে আমরা যদি কেসিএন যোগ করি, কেসিএন কি এখানের মধ্যে, দেখো কেসিএনটা আমরা এখানের মধ্যে যোগ করলাম কেসিএন। তো কেসিএন কে ভাঙলে আমরা কি পাবো, আমরা কে প্লাস পাবো এবং আমরা এখানের মধ্যে সিএন মাইনাস পাবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানের মধ্যে তো আমার সিএন মানে যেটা আছে এটা তো পরিমাণ বেড়ে গেছে, তো উৎপাদের পরিমাণ বেড়ে গেলে কি হবে, আমার বিক্রিয়াটা পিছন দিকে যাবে। আর বিক্রিয়াটা পিছন দিকে গেলে কি হবে, বিক্রিয়াটা পিছন দিকে গেলে দ্রাব্যতা হ্রাস পাবে। বাট এখানের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কেন ঘটবে না, দেখো এই যে সিলভারটা আছে এই সিলভারটা কি এখানের মধ্যে অবস্থান্তর মৌল, আর সিএন মাইনাস যেটা দেয়া আছে এই সিএন মাইনাসটা কিভাবে বলতো, এখানের মধ্যে এই সিএন মাইনাসটা হচ্ছে এখানের মধ্যে লিগ্যান্ড। তো লিগ্যান্ড কি অবস্থান্তর মৌল কি, এই জিনিসগুলো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমরা ডিটেলসে পড়াবো। জাস্ট তুমি আপাতত মনে প্রাণে বিশ্বাস করে নাও যেখানে অবস্থান্তর মৌল হচ্ছে সিলভার আর সিএন যেটা আছে এটা কি এখানের মধ্যে লিগ্যান্ড। তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে এই সিলভারটা কি করবে, এখানের মধ্যে তোমার দুইটা সিএন কে নিয়ে তোমার কি বানাবে, এখানের মধ্যে একটা জটিল আয়ন তৈরি করে ফেলবে। আচ্ছা এখন তুমি আমাকে বলো, যেহেতু এই সিলভার প্লাস এখান থেকে চলে গেছে, সিএন মাইনাস এখান থেকে চলে গেছে, তাহলে তুমি আমাকে বলো যেহেতু এখানের মধ্যে মানে দুইটা মিলে এবং একটা সিলভার মিলে এখানের মধ্যে তোমার ডাইসায়ানো সিলভার আয়ন তৈরি করছে, মানে জটিল আয়ন তৈরি করছে। তো যেহেতু তারা বিক্রিয়া করে অন্য একটা যৌগ বানিয়েছে তার মানে কি এখানের মধ্যে তারা এখান থেকে চলে গেছে, তারা এখান থেকে চলে গেছে মানে কি উৎপাদের পরিমাণ কমে গেছে। আর উৎপাদের পরিমাণ কমে গেছে মানে কি বলতো ভাইয়া, এখানের মধ্যে কি হবে, ব্যালেন্স হওয়ার জন্য বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর বিক্রিয়াটা সামনের দিকে যাবে মানে কি হবে, এখানের মধ্যে দ্রাব্যতা যেটা দেয়া আছে এই দ্রাব্যতা কিন্তু এখানের মধ্যে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই কনসেপ্টুয়াল একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, তোমরা কি সবাই বুঝছো এটা, বুঝছো কিনা সবাই একটু জানাও তো আমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসি আমরা যে দ্রাব্যতার নিয়ামক সমূহ। তো দ্রাব্যতা নিয়ামক সমূহ মানে কি, আমার দ্রাব্যতা যেটা আছে এই দ্রাব্যতাটা আসলে কিসের কিসের উপর তোমার নির্ভর করে। আচ্ছা তো দেখো এখানের মধ্যে দ্রাব্যতা হচ্ছে তোমার দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। দ্রাবকের প্রকৃতি মানে কি, লাইক ডিজলভস লাইক, অর্থাৎ এখানে দ্রাবক যদি পোলার হয় তাহলে দ্রবটাকে পোলার হওয়া লাগবে, দ্রাবক যদি অপোলার হয় তাহলে দ্রবটাকে অপোলার হওয়া লাগবে। ঠিক একইভাবে দেখো দ্রবের ক্ষেত্রে ঠিক একইভাবে পোলার অপোলার হওয়া লাগবে। তারপর দেখো দ্রাব্যতা কিন্তু চাপের উপর নির্ভরশীল, আবার তাপমাত্রা যেটা আছে সেই তাপমাত্রার উপর কিন্তু নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, যারা বুঝো নাই তোমরা একটু মানে রিক্যাপ দেখে নিও। আর যদি তাও না বুঝো, যখন আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বো তখন এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, যে জটিল যৌগ কি, জটিল আয়ন কি। জাস্ট আপাতত ভাইয়া যা বলছি মনের প্রাণে বিশ্বাস করে নাও, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো কি বলছে, যে দ্রাব্যতা কোন বিষয়ের উপর নির্ভর করে না, না বলছে। তাহলে তুমি আমাকে বলো, দ্রবের প্রকৃতি যেটা আছে এটার উপর কি নির্ভর করে? দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে। আবার দেখো, চাপ এটার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এখানের মধ্যে কোনটির উপর নির্ভর করে না, তাহলে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে কোনোটি নয় হবে, ঠিক আছে? তোমরা আগেরটাতে পড়ে আসছো, আচ্ছা বোঝাবো না, আমি ক্লাস শেষে আবার বোঝাবো না, সমস্যা নেই। ক্লাস শেষে আমি আবার একটু রিপিট করে দিব না। এখন হচ্ছে এটা আবার রিপিট করলে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা বুঝো নাই, সমস্যা না, ক্লাসে লাস্টে আমি আবার বুঝাই দিব না, আবার রিকেপ করে দিব না, নতুন কনসেপ্ট তো একটু বুঝতে অসুবিধা হইতেই পারে। আচ্ছা, এখন আসি আমরা যে তাপমাত্রার সাথে বিভিন্ন দ্রবের দ্রাব্যতার পরিবর্তন। আচ্ছা, এখন দেখো কি বলছে, যে তাপমাত্রার সাথে বিভিন্ন দ্রবের দ্রাব্যতা পরিবর্তন। দেখো কি বলছে, যে সমস্ত দ্রবণে তাপহারী পরিবর্তন ঘটে সে দ্রবণের তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন এখানের মধ্যে কিছু যৌগ দেয়া আছে, এই যৌগগুলো একটু দেখে নিবা। তো এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা একটু বোঝার ট্রাই করি এখানের মধ্যে আসলে আসলে এখানের মধ্যে কি ঘটনা ঘটে, ঠিক আছে? ওকে, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, দাঁড়াও একটা মিনিট। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি? আমরা জানি যে আমার দ্রব যেটা আছে, এই দ্রব এবং দ্রাবক, এই দুইটা মিলে এখানে কি তৈরি করে? এখানের মধ্যে তোমার দ্রবণ তৈরি করে, তাই না? আচ্ছা, এখন দেখো, যখন দ্রব এবং দ্রাবক মিলে যখন এখানে দ্রবণ তৈরি করে, এবং যদি এটা এখানের মধ্যে তাপহারী বিক্রিয়া হয়, তুমি আমাকে বলো, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ার মধ্যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর বিক্রিয়ার সামনের দিকে যাবে মানে কি বলতো? এখানের মধ্যে আমরা জানি যে এই টাইপের ক্ষেত্রে বিক্রিয়ার সামনের দিকে যাওয়া মানে কি, এখানের মধ্যে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাই দেখো এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে আমরা যখন তাপমাত্রা বাড়াইছি তখন এখানের মধ্যে দ্রাব্যতা কি হয়েছে? দ্রাব্যতা বৃদ্ধি পাইছে, ঠিক আছে ভাইয়া? ওকে, আবার দেখো যে তাপমাত্রার সাথে বিভিন্ন দ্রব্যের দ্রাব্যতা পরিবর্তন, যদি সেটা তাপ উৎপাদী পরিবর্তন ঘটে, তাহলে সে দ্রবণের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে কমে যায়। সেখানে কিছু যৌগ দেওয়া আছে, এগুলো তুমি চাইলে একটু রিডিং দিতে পারো, অথবা চাইলে তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট দিয়ে রাখলাম আর কি, ঠিক আছে? পরীক্ষাতে কখনো আসেনি, ভবিষ্যতে আসবে কিনা শিওর না, জাস্ট দিয়ে রাখলাম। তো ঠিক একইভাবে দেখো, আমরা কি জানি? আমরা জানি যে দ্রব প্লাস দ্রাবক যেটা দেয়া আছে, এই দ্রব এবং দ্রাবক এটা মিলে কি তৈরি করবে? এখানের মধ্যে তোমার দ্রবণ যেটা দেয়া আছে, এই দ্রবণ তৈরি করবে। এখন ধরে নিচ্ছি এটা কি, এটা হচ্ছে এখানের মধ্যে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলিচি মান কি হবে? এখানের মধ্যে নেগেটিভ হবে, বলো। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে? বিক্রিয়াটা পিছন দিকে যাবে। আর বিক্রিয়াটা পিছন দিকে যাবে মানে কি, এখানের মধ্যে কি হবে? এখানের মধ্যে দ্রাব্যতা যেটা আছে সেই দ্রাব্যতা কিন্তু হ্রাস পাবে। এটি কিন্তু রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ানো হয়েছিল, লাস-সাতিলের নীতি, এগুলো তোমাদের বোঝার কথা। তাহলে দেখো, যেহেতু এটা তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, তো এখানে কি হয়েছে? আমরা তাপমাত্রা যত বৃদ্ধি করতেছি আমার দ্রাব্যতা তত কি হইতেছে? দ্রাব্যতা তত এখানের মধ্যে হ্রাস পাচ্ছে। ওকে, ওকে ফাইন। এখন দেখো কি বলছে, যে তাপমাত্রা যদি এখানের মধ্যে এখানে কি থাকে? সোডিয়াম সালফেট এবং 10 পানি থাকে। তো মাথায় রাখবে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি গ্লোবাল লবণ, ঠিক আছে? গ্লোবাল লবণ, ঠিক আছে? ওকে, এটা একটু পরীক্ষাতে আসে, একটু মাথায় রাখবার ট্রাই করবা। তো গ্লোবাল লবণ যেটা আছে এর দ্রাব্যতা 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। তারপর 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি অনার্দ্র সোডিয়াম সালফেটে পরিণত হয়, এবং 32.4 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রায় অনার্দ্র সোডিয়াম সালফেট দ্রবণের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ার সাথে সাথে কি হয়? কমে যায়। তো একটা জিনিস খেয়াল করে, এখানের মধ্যে কি দিছি? আমরা গ্লোবাল লবণ দিছি। তাহলে কি হয়েছে? এখানের মধ্যে তোমার শুরু থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তার দ্রাব্যতা বৃদ্ধি পাইছে। পরবর্তীতে আমি এখানের মধ্যে যত এখানের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করি না কেন, এখানে কি হয়েছে? তার দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস পাইছে। তাহলে দেখো, যে পয়েন্ট থেকে শুরু হয়ে, দেখো যে পয়েন্ট থেকে আবার দ্রাব্যতা হ্রাস পায় সেইটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পরিবৃত্ত তাপমাত্রা। এবং এই পরিবৃত্ত তাপমাত্রাটা কত? এই পরিবৃত্ত তাপমাত্রা হচ্ছে তোমার 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে গ্লোবাল লবণ যেটা আছে এই গ্লোবাল লবণের ক্ষেত্রে তোমার পরিবৃত্ত তাপমাত্রা কত? তো পরিবৃত্ত তাপমাত্রা কত হবে? 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে।
এখন দেখো কি বলছে যে সোডিয়াম সালফেট এবং 10 পানি, তাই না? তাহলে দেখো সোডিয়াম সালফেট 10 পানি, এটা কি গ্লোবাল লবণ। বলছে এর দ্রাব্যতা 19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নিলে কি ঘটনা ঘটবে বলো। তুমি আমাকে বলো, 19 থেকে আমরা নিছি, 19 থেকে দেখো, 19 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত কি হবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তারপর আস্তে আস্তে 32-এর পর থেকে 40 পর্যন্ত কি হবে, 40 পর্যন্ত এখানের মধ্যে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে বলো এখানে কি হবে, এখানের মধ্যে প্রথমে বাড়বে, তারপর আস্তে আস্তে কমবে। তো এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, আনসার এখানের মধ্যে সি হবে। আচ্ছা, এখন আসি আমরা চাপের ক্ষেত্রে আসলে দ্রাব্যতার প্রভাব। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখো কি বলছে যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে গ্যাস ইন লিকুইড মিডিয়াম, তোমাকে কি বলছে যে দ্রাব্যতা চাপের সাথে সমানুপাতিক হারে তোমার পরিবর্তিত হয়। আমি একটু বোঝানো ট্রাই করি, দেখো ধরো একটা এক্সাম্পল এখানের মধ্যে আমরা নিলাম যে আমরা এখানের মধ্যে কি নিলাম, আমরা এখানের মধ্যে একটা বোতল নিলাম। ঠিক আছে, এখানের মধ্যে কি নিলাম, আমরা এখানের মধ্যে একটা বোতল নিলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা কোকের বোতল। ঠিক আছে, ওকে। এখন কোকের বোতল এখানে কি আছে, এখানের মধ্যে ধরো একটা কথা কথা পানি আছে। এখন আমরা কি করবো, আমরা এই পানির মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড যোগ করব। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো, এই যে আমি গ্যাসটা যোগ করব, আমি এখানের মধ্যে যত বেশি চাপ দিব আমার গ্যাসটাকে এই পানির মধ্যে তত বেশি দ্রবীভূত হবে। চাপ যত আমি কম দেব এই গ্যাসটা কি হবে, এই গ্যাসটা পানির মধ্যে কম পরিমাণে দ্রবীভূত হবে। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি যে আমার এই যে দ্রাব্যতাটা আছে, এই দ্রাব্যতাটা কি চাপের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যত বেশি হবে দ্রাব্যতা তত বেশি হবে, চাপ যত কম হবে দ্রাব্যতা তত কি হবে, এখানের মধ্যে কম হবে। তাহলে দেখো এখানের মধ্যে আমরা সমানুপাতিক চিহ্নকে তুলে ফেললাম, তাহলে কি হবে, এচ সমান সমান কে এইচ ইন্টু পি হবে। এই কেইসটা কিভাবে বলতো, কেইসটা হচ্ছে হেনরির ধ্রুবক এবং তার একক কি, তার একক হচ্ছে তোমার মোল পার লিটার এবং অ্যাটমসফিয়ার ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে আসছে বলো। এই দেখো আমরা এখানের মধ্যে কি লিখতে পারি, এস সমান সমান কেএইচ ইন্টু পি লিখতে পারি। তাহলে বলো এখানের মধ্যে আমরা কেএইচ সমান সমান কি লিখতে পারি, কেএইচ সমান সমান লিখতে পারি এস ডিভাইডেড বাই কি লিখতে পারি, আমরা পি লিখতে পারি। বলো দ্রাব্যতা যেটা আছে, দ্রাব্যতার একক কি, মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স 1 বলতে পারি, মোল লিটার ইনভার্স 1 বলতে পারি। চাপের একক কি, চাপের একক হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার, তাহলে আমরা বলতে পারি মোল লিটার ইনভার্স 1 অ্যাটমসফিয়ার 1। ঠিক আছে, অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে দেখো এখানের মধ্যে আমার একক কোনটা হবে, একক কিন্তু এখানের মধ্যে এটা হবে। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ওকে। এখন দেখো ভাইয়া, যদি বলে যে এ ও বি গ্যাস মিশ্রণে তোমার আছে, তখন সেই ক্ষেত্রে দেখো যে যদি একটা মিশ্রণ দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে আমার দ্রাব্যতা কি হবে, দ্রাব্যতা কেএইচ হবে ইনটু এই যে পি অফ এ যেটা আছে, এটা কি, এটা এখানের মধ্যে আংশিক চাপ হবে। যদি মিশ্রণ থাকে সেক্ষেত্রে আংশিক চাপ হবে, আর যদি তোমার শুধুমাত্র একটা গ্যাস থাকে তাহলে সেই ক্ষেত্রে মোট চাপ হবে। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। এখন দেখো এখানের মধ্যে আমরা লিখতে পারি কেএইচ, আর এখানের মধ্যে আংশিক চাপ সমান সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। জাস্ট আমি এটা দিয়ে রাখলাম আর কি। ঠিক আছে, ওকে আচ্ছা ওকে ওকে ওকে। এখন দেখো যে কি বলছে, পানিতে গ্যাসীয় দূষক সমূহের দ্রাব্যতা নিয়ন্ত্রিত হয় কোন সূত্র দ্বারা, তুমি আমাকে বলো। এই পানির মধ্যে তোমার গ্যাসীয়, তো পানির মধ্যে গ্যাসীয় জিনিস যদি আমার দ্রবীভূত করা লাগে তো এটা কার সাথে রিলেটেড, এটা কিন্তু হেনরির সাথে রিলেটেড, আমরা মাত্র এখানে পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এখন কি বলছে বলো, চাপ হ্রাসে কোনটির দ্রাব্যতা হ্রাস পাবে। বলো চাপ যেটা আছে এই চাপের সাথে এখানের মধ্যে কে সম্পর্কিত, গ্যাস সম্পর্কিত। বলো এখানের মধ্যে গ্যাস হিসেবে কি আছে, গ্যাস হিসেবে কার্বন ডাইঅক্সাইড আছে। তার মানে দেখো এই কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে দেখো আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে, চাপ হ্রাস করলে তার দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা দেখো এটা কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটি 23-24 সালে আসছিল। ঠিক আছে, আবার দেখো এখানের মধ্যে এগ্রি 21-22 সালে আসছিল। আচ্ছা ওকে, আবার দেখো এখানের মধ্যে জাহাঙ্গীরনগর 22-23 সালে আসছে। তো জাহাঙ্গীরনগর ভার্সিটি কিন্তু খুবই ফেভারিট একটা টপিক হচ্ছে এই হেনরির সূত্র। তো তোমরা একটু ভালোভাবে মনে রাখার ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে হেনরির ধ্রুবক এখানের মধ্যে কি দিয়ে আছে, 4.416 ইন্টু 10⁻³ গ্রাম পার 100 গ্রাম। আচ্ছা এবার এগুলো দেওয়া আছে, বলছে 1.5 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের দ্রাব্যতা কত। তাহলে বলো আমরা এই এস সমান সমান কি জানি, আমরা এস সমান সমান জানি হেনরির ধ্রুবক ইন্টু আমরা কি জানি, যেহেতু এখানের মধ্যে আমার একটাই গ্যাস আছে আমরা কি জানি, আমরা মোট চাপ জানি। হেনরির ধ্রুবক এখানে কত দেওয়া আছে, 4.416 ইন্টু 10⁻³ দেওয়া আছে। ওকে ফাইন। তারপর এখানে তুমি আমাকে বলো এখানে কি দেওয়া আছে, এখানের মধ্যে আমার চাপ কত দিচ্ছে, চাপ দেওয়া আছে এখানের মধ্যে 1.5 দেওয়া আছে। ওকে,
তাহলে তুমি আমাকে বলো তো এখানের মধ্যে আমরা এখানের মধ্যে যদি আমরা গুণ করি তাহলে এখানে কত হবে? এখানে তুমি দেখবা যে খুব সম্ভবত 6.6 এর আশেপাশে আসবে। 4.4 যেটা আছে এটাকে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 6.6 এর আশেপাশে আসবে। এবং এখানে কি আসবে? এখানে মধ্যে তোমার 10 ইনভার্স 3 আসবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে সি হবে। আচ্ছা এখন দেখো, যদি তোমরা এখানে না বোঝো যে ভাই এটা কিভাবে আসে আমাকে একটু বোঝাই দেন। আচ্ছা আমি তোমাকে বোঝাই দিচ্ছি, দেখো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জাস্ট চিল চিল, ভাই তো আছি তোমাদের সাথে, তাই না? দেখো এই 4.416 এটাকে আমরা এখানের মধ্যে 4.4 লিখতে পারি না? আচ্ছা, তারপর এখানের মধ্যে দেখো 10 ইনভার্স 3 আমরা দেওয়ার দরকার, এটা পরে আমরা অ্যাড করে দিব। আমরা এখানের মধ্যে কি দিলাম? আমরা এখানের মধ্যে 1.5 দিলাম। বলো এখানের মধ্যে 4.4 যেটা আছে ইন্টু আমরা 1.5 কে কি আমরা এখানের মধ্যে 1 প্লাস 0.5 দ্বারা কি লিখতে পারি না? লিখতে পারি। বলো 4.4 ইন্টু 1 তার মানে কি হবে? এখানের মধ্যে 4.4 হবে, প্লাস 4.4 ইন্টু 0.5, 0.5 মানে কি? হাফ। তার মানে 4.4 কে হাফ করলে কি হবে? এখানের মধ্যে 2.2 হবে। তাহলে এখানে কি আসবে? এখানের মধ্যে তোমার 6.6 এর আশেপাশে আসবে। তাহলে দেখো আমরা কি করলাম? আমরা এখানের মধ্যে 10 ইনভার্স 3 যেটা ছিল এই 10 ইনভার্স 3 গুণ করে দিলাম। তাহলে বলো এখানের মধ্যে আনসার কত আসবে? আনসার এখানের মধ্যে আসবে তোমার 6.6 ইন্টু 10 ইনভার্স 3 আসবে। তাহলে বলো আনসার কত হবে? আনসার এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, ওকে ওকে ওকে। এখন দেখো কি বলছে যে পিবি বা লেড ক্লোরাইড গরম পানিতে দ্রবণীয় কিন্তু শীতল পানিতে অদ্রবণীয় কেন? তো এটি অপোলার, এটা কারেক্ট না। পোলার কারেক্ট না। তো অপোলার মানে কি? পোলার মানে কি? মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়বো, খুব ডিটেলসে পড়বো, খুব ভেঙে ভেঙে পড়বো। ঠিক আছে, তো এগুলো হবে না। মাথায় রাখবা যে পানিতে যদি তোমার দ্রবণীয় হওয়া লাগে, এই দ্রবণীয় হওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিভাবে বলতো? হাইড্রেশন শক্তি যেটা আছে, এই হাইড্রেশন শক্তি অবশ্যই কিভাবে বলতো? আমার লেটিস শক্তি যেটা আছে সেই লেটিস শক্তির চেয়ে বেশি হওয়া লাগবে। তখনই সে কি হবে? তখন সে একমাত্র দ্রবণীয় হবে। যেহেতু সে অদ্রবণীয় তার মানে কি হবে? এখানের মধ্যে উল্টো হবে। তার মানে লেটিস শক্তিটা কি হবে? লেটিস শক্তিটা হাইড্রেশন শক্তির চেয়ে বেশি হবে। তার মানে কারেক্ট কোনটা হবে? কারেক্ট এখানের মধ্যে শুধুমাত্র 3 নাম্বারটা হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে, সাবাস। ওকে, এখন দেখো কি বলছে। এসটিপিতে একটি গ্যাসের দ্রাব্যতা 0.013 মোলার। বলছে গ্যাসটির চাপ বাড়িয়ে যদি 4.5 অ্যাটমসফিয়ার করা হয় তবে দ্রাব্যতা কত? ঠিক আছে, আচ্ছা বলো। এসটিপি মানে দেয়া আছে, তো এসটিপি মানে কি বলতো? এসটিপি মানে হচ্ছে এখানের মধ্যে আমার টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে এখানের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর প্রেসার কত? প্রেসার হচ্ছে এখানের মধ্যে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, প্রেসার এখানের মধ্যে কত? প্রেসার এখানের মধ্যে 1 অ্যাটমসফিয়ার। ওকে, এখন দেখো এখানের মধ্যে কি বলছে যে আমরা এইটাকে এসটিপি কেসে রাখছি, এইটাকে আমরা এসটিপিতেই রাখছি। তো তুমি মাথা রাখবা যে আমার টেম্পারেচার যদি স্থির থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, হেনরির ধ্রুবক যেটা আছে এই হেনরির ধ্রুবক কিন্তু কনস্ট্যান্ট থাকে। বাট মাথা রাখবা যদি তাপমাত্রা চেঞ্জ হয় তখন কিন্তু হেনরির ধ্রুবকও কিন্তু চেঞ্জ হয়। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে এচ সমান সমান কি জানি আমরা এখানের মধ্যে? কে এইচ ইন্টু কি জানি আমরা এখানের মধ্যে? পি জানি। যেহেতু উভয় ক্ষেত্রে কি আমার তাপমাত্রা স্থির তার মানে এটা কি হবে? এখানের মধ্যে আমার এখানের মধ্যে এটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা বলতে পারি দাঁড়াও একটা মিনিট। আমরা বলতে পারি এখানের মধ্যে যে এস সমানুপাতিক পি। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি যে আমার S2 ডিভাইড বাই S1 সমান সমান কি হবে এখানের মধ্যে? P2 ডিভাইড বাই কি হবে এখানের মধ্যে? P1 হবে। তাহলে দেখো এর মধ্যে আমার S2 যেটা আছে এই S2 ক্ষেত্রে এখানে কত হবে? তোমার P2 ডিভাইড বাই P1 ইন্টু কি হবে? ইন্টু হবে এখানের মধ্যে S1 হবে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো P2 কত? P2 হচ্ছে এখানের মধ্যে 4.5 অ্যাটমসফিয়ার। P1 কত? P1 হচ্ছে এখানের মধ্যে 1 অ্যাটমসফিয়ার। আর শুরুতে এখানে দ্রাব্যতা কত ছিল? শুরুতে এখানের মধ্যে দ্রাব্যতা ছিল 0.013। ঠিক আছে, সো তুমি এখানের মধ্যে যদি হিসাব করো, তুমি হিসাব করলে এখানের মধ্যে কত পাবা? বলো, এই কত পাবা এখানের মধ্যে? এটা খুব সম্ভবত আমাদের একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাও আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা একটু ট্রাই করে দেখি। তো 4.5 যেটা দেওয়া আছে এই 4.5 লিখলাম আমরা এখানের মধ্যে। আর এখানের মধ্যে আমরা লিখলাম হচ্ছে তোমার দশমিকটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তার মানে কি লিখতে পারি? আমরা এখানের মধ্যে লিখতে পারি যে 13 ইন্টু 10 ইনভার্স কি লিখতে পারি? 10 ইনভার্স 3 লিখতে পারি। তাহলে বলো এখানের মধ্যে আমরা বলতে পারি এখানের মধ্যে দেখো যে আমরা 13 যেটা আছে এই 13 ইন্টু 4, 4 কত বলো তো? 4 আমরা দেখি 13 ইন্টু 4 তার মানে 4 কত? 3 4 12, হাতে থাকে এক, তার মানে এখানে দাঁড়াও একটা মিনিট। 3 4 12 আর হাতে থাকে এক, 4 4 তার মানে 52, তাই না? আচ্ছা, তো এখানের মধ্যে 5.2, তাই না? 5.2 মানে এখানের মধ্যে তোমার 58 মতো আসবে। ঠিক আছে, 58 মতো আসবে। তার মানে এখানের মধ্যে 13 ইন্টু 4.5 মানে কত হবে? এখানের মধ্যে 58 মতো আসবে।
আর এখানের মধ্যে দেখো 58 ইন্টু হচ্ছে তোমার 10⁻³ হবে, তাই না? মানে 4.5। তো 58 ইন্টু 10⁻³ কে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, আমরা এখানের মধ্যে 58 যেটা আছে, এই 58 কে আমরা 10⁻³ মানে কি, এখানের মধ্যে আমরা 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে কত হবে? এখানের মধ্যে হবে 0.058 হবে। তাহলে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। ঠিক আছে, আনসার এখানের মধ্যে এ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা মোটামুটি বুঝতেছো সবাই, তাই না? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন বলছি এখানের মধ্যে যে নিচের কোন লবণটি পানিতে দ্রবণীয়। আচ্ছা, তো তুমি মাথায় রাখবে এখানের মধ্যে যে তোমার ক্যালসিয়াম সালফেট যেটা আছে, এই ক্যালসিয়াম সালফেট, তারপর এখানের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, এই যে জিঙ্ক কার্বনেট আছে, এগুলো কি, এগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়। কেন অদ্রবণীয়, কেন দ্রবণীয়, আমরা এখানে এগুলা কোথায় পড়বো? এগুলো আমরা চ্যাপ্টার 3-তে পড়বো। ঠিক আছে, চ্যাপ্টার 3-তে পড়বো। জাস্ট আপাতত মনে প্রাণে বিশ্বাস করে নাও, এই যে জিঙ্ক সালফেট যেটা আছে, এই জিঙ্ক সালফেটটা কি হবে? পানিতে দ্রবণীয় হবে। এই জিনিসগুলো আমরা চ্যাপ্টার 3-তে পড়বো। ফাজারের নীতি যেটা আছে, এই ফাজারের নীতির মধ্যে আমরা এই জিনিসগুলো পড়বো। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন কি বলছে দেখো এখানের মধ্যে, নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়? এই দেখো আমরা এই কোশ্চেনের মধ্যে কি পাইছি? ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয় নয়। তাহলে এখানের মধ্যে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে সি হবে। ঠিক আছে, পানিতে দ্রবণীয় নয়। আচ্ছা, এখন কি বলছে দেখো এখানের মধ্যে, বলছে এখানের মধ্যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পানিতে দ্রবগুলোর দ্রাব্যতা ক্রমানুসারে সাজাও। তো এখানের মধ্যে তোমার মানে দ্রাব্যতা ক্রমানুসারে সাজাও, অর্থাৎ কোনটার বেশিটা আমাকে বাড়ি করতে হবে। আচ্ছা ফাইন, এখন একটু বোঝা ট্রাই করো এখানের মধ্যে কোনটা দ্রাব্যতে বেশি। যদিও আমরা এটা চ্যাপ্টার 3-তে পড়বো, তাও আমরা এখানের মধ্যে এটা একটু বোঝা ট্রাই করি। ঠিক আছে, দেখো তুমি মাথা রাখবা যে এখানে কি আছে, দেখো নাইট্রেট আছে এবং ক্লোরাইড লবণ আছে। মাথা রাখবা নাইট্রেট যেটা আছে, এই নাইট্রেট লবণের দ্রাব্যতা কি হয় বলতো? ক্লোরাইড লবণের চেয়ে বেশি। আবার তুমি মাথা রাখবা যে ক্যাটায়ন যেটা দেয়া আছে, এই ক্যাটায়নের আকার যত বড় হবে, দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা তত বেশি হবে। কি হবে? দ্রাব্যতা তত বেশি হবে। আমি জাস্ট হালকা একটু ব্রিফ করে দিই, এগুলো আমরা চ্যাপ্টার 3-তে আমরা খুব ডিটেলসে পড়বো এই জিনিসগুলো। ঠিক আছে, ওকে ওকে। এখন তুমি আমাকে বলো তো এখানের মধ্যে তাহলে কি করবো আমরা? নাইট্রেট যেটা আছে এটা কি হবে? দ্রাব্যতা বেশি হবে। তার মানে এখানের মধ্যে আমরা নাইট্রেটটাকে আমরা এখানের মধ্যে আগে কি করে দিব? সাইড করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দ্রাব্যতা ক্রমানুসারে সাজাও না, এখানের মধ্যে আমরা লিখবো দ্রাব্যতা এখানের মধ্যে বেশি। ঠিক আছে, দ্রাব্যতা কোনটার বেশি। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাই, এখানের মধ্যে নাইট্রেট যেটা আছে তার মানে এই দুটোর মধ্যে আমরা এখানের মধ্যে সিলেক্ট করবো। বলো, পটাশিয়াম এখানের মধ্যে কি ভাই বলতো? +1। সোডিয়াম এখানের মধ্যে +1। তার মানে এখানের মধ্যে ক্যাটন কোনটা? সোডিয়াম এবং পটাশিয়াম। বলো, পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে এখানে কোন ক্যাটনের আকার বড়? পটাশিয়ামের ক্যাটনের মানে পটাশিয়ামের আকার বড়। তো ক্যাটনের আকার যত বড় হবে কি হবে? দ্রাব্যতা তত বেশি হবে। তো এখানের মধ্যে বলো আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে এ হবে। ঠিক আছে, আনসার এটা কোনটা হবে? আনসার এখানের মধ্যে এ হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, এখন দেখো কি বলছে যে CaC2O4 অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেটের দ্রাব্যতা নিম্নোক্ত কোন দ্রবণে বেশি হবে। আচ্ছা, তো এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, তো এটা মাথা রাখবে এখানের মধ্যে, দেখো যে ক্যালসিয়াম অক্সালেট যেটা আছে, এই ক্যালসিয়াম অক্সালেটটা আসলে কিভাবে তৈরি হয়েছে। দেখো, ক্যালসিয়াম অক্সালেট যেটা আছে, এই ক্যালসিয়াম অক্সালেট CaC2O4 যেটা আছে, এই ক্যালসিয়াম অক্সালেটটা কিন্তু এখানের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এখানের মধ্যে কিভাবে বলতো? H2C2O4 অক্সালিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণে তৈরি হয়েছে। তো দেখো এখানের মধ্যে অক্সালিক অ্যাসিড যেটা আছে, এটা কি এখানের মধ্যে কিভাবে বলতো? এটা এখানের মধ্যে দুর্বল। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটা কি এখানের মধ্যে সবল। তাহলে তুমি আমাকে বলো, এই যে লবণটা আছে, এই লবণটা কি হয়েছে ভাই বলতো? আমার সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে বলো এখানের মধ্যে এই যে লবণটা আছে, এই লবণের মধ্যে কার বৈশিষ্ট্য হবে? এই লবণের মধ্যে কিন্তু এখানের মধ্যে ক্ষারের বৈশিষ্ট্য বেশি হবে। তা বলো এখানের মধ্যে এই যে জিনিসটা আছে, এটা কি হবে এখানের মধ্যে? এটা কিন্তু এখানের মধ্যে ক্ষারীয় হবে। ঠিক আছে, ক্ষারীয় হবে। ওকে ফাইন। এখন দেখো এখানের মধ্যে আসলে কি ঘটনা ঘটে, দেখো আমরা এই যে CaC2O4 আছে, আমি যদি এখানের মধ্যে H2SO4 যোগ করি, তো H2SO4 যোগ করা মানে এখানে কি করবো আমরা? SO4 2- যোগ করব। তো SO4 2- যোগ করে এখানে কি হবে? এখানের মধ্যে তোমার ক্যালসিয়াম সালফেট তৈরি হবে। এই ক্যালসিয়াম সালফেট যেটা আছে, এটা কি করে? এটা আবার অথকেট তৈরি করে ফেলে। তার মানে এটা কিন্তু এখানের মধ্যে দ্রবণীয় হবে না, অর্থাৎ দ্রাব্যতা বেশি হবে না। আবার দেখো এখানের মধ্যে যদি আমি ক্যালসিয়াম অক্সালেট যেটা আছে, এটার সাথে যদি আমরা এখানের মধ্যে HCl আছে, আমি যদি এই Cl- টাকে যোগ করি, তাহলে এখানে কি হবে? এখানের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। এটার কিন্তু আবার দ্রাব্যতা বেশি। আবার দেখো এটা কিন্তু ক্ষারীয়, এই ক্ষার কিন্তু এই ক্ষারের সাথে বিক্রিয়া করবে না।
আবার দেখো এখানে মধ্যে আমরা কি পেয়েছিলাম একটু দেখো তো, এই যে দেখো, এই দাঁড়াও একটা মিনিট, এখানে কি পেয়েছিলাম, ক্যালসিয়াম কার্বন যেটা আছে, ক্যালসিয়াম কার্বন কিন্তু এখানের মধ্যে তোমার দ্রবণীয় না। এখন দেখো ভাইয়া, আমি একটু বোঝানো ট্রাই করি। দেখো আমরা যদি এখানে মধ্যে ঠিক একইভাবে যে দেখো আমরা ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, আমরা যদি এটার সাথে কার্বনের যদি আমরা এখানের মধ্যে যোগ করি, তাহলে তুমি আমাকে বলো তো ভাই এখানে কি হবে, এখানের মধ্যে তোমার ক্যালসিয়াম কার্বনের যোগ মানে তৈরি হবে। এটা কিন্তু এখানের মধ্যে কি ভাবে বলতো, এটা কিন্তু এখানের মধ্যে তোমার অর্ধকেপ তৈরি করবে, তার মানে এখানের মধ্যে দ্রাব্যতা কম হবে। তাহলে বলো এখানের মধ্যে আমরা কোন জিনিসটা যোগ করলে এখানের মধ্যে দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে? আমার HCl যেটা আছে, এই HCl যোগ করলে এখানের মধ্যে দ্রাব্যতা তত বেশি হবে। তার মানে এখানে আনসার কোনটা হবে? আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি জানি জিনিসগুলো একটু তোমাদের পেইন লাগতেছে, তো পেইন লাগলে কিছু করার নেই, এই জিনিসগুলো আসলে পড়তে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, চলো এখন এসে আমরা এখানের মধ্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে পার্ট ছিল, এটা হচ্ছে আমাদের ফুল সিলেবাসের পার্ট। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে, যে 1926 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ একটি প্রস্তাব দেন যে কোনো বস্তুর অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা সম্ভব না। অবস্থান নিশ্চিতভাবে জানতে গেলে ভরবেগ আমরা অনিশ্চিত হয়ে পড়বে। আবার যদি ভরবেগ নিশ্চিতভাবে আমরা জানতে পারি, তাহলে অবস্থান যেটা আছে সেই অবস্থানটা অনিশ্চিত হয়ে পড়বে। এবং সেই সূত্র দিয়েছিল কিভাবে বলতো, ডেল এক্স ইন্টু ডেল পি। তারপরে এটা কিভাবে বলতো, এটার মধ্যে তোমার ইকুয়াল অর গ্রেটার দেন হচ্ছে এইচ ডিভাইড বাই 4 পাই। সো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমরা কি করবা, তোমরা একটু টানা মুখস্থ রাখবা, ঠিক আছে? টানা মুখস্থ রাখবা। ওকে, এখন দেখো এখানে আমাদের ডেল এক্স যেটা আছে, এই ডেল এক্সটা কি হবে বলতো, ডেল এক্সটা হচ্ছে তোমার কণার অবস্থান অনিশ্চয়তা বা অবস্থান জ্ঞাপন ভুলের মাত্রা। আর ডেল পি মানে কি, দেখো পি মানে আমরা যদি ভরবেগ, তার মানে ডেল পি কি হবে, কণার ভরবেগ অনিশ্চয়তা বা ভরবেগ পরিমাপের ভুলের মাত্রা। তো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। এখন দেখো একটু বোঝার ট্রাই করো কি বলছে, যে 0.99 গ্রাম ভরের একটি কণার অবস্থান অনিশ্চয়তা হচ্ছে তোমার 100 ন্যানোমিটার। বলছে কণাটির বেগের অনিশ্চয়তা কত? তাহলে দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে, এখানের মধ্যে ভর দেওয়া আছে। তো ভর এখানে কত দেওয়া আছে? ভর দেওয়া আছে এখানের মধ্যে 0.99 গ্রাম দেওয়া আছে। বলো এই 0.99 গ্রাম, তার মানে এটাকে কি আমরা এখানের মধ্যে 1 গ্রাম বলতে পারি না? 1 গ্রাম বলতে পারি, ঠিক আছে? আমরা এটাকে 1 গ্রাম বলতে পারি। আর আমরা এসআই এককে নিব সবকিছু, তো আমি এখানে কি হবে, 1 × 10⁻³ কি হবে, এটা এখানের মধ্যে কেজি হবে। দেখো এখানের মধ্যে আমার অবস্থানে অনিশ্চয়তা, তার মানে এখানে আমাদের ডেল এক্স যেটা আছে, ডেল এক্স কত দেওয়া আছে, 100 ন্যানোমিটার দেওয়া আছে। বাট আমরা কি করবো, আমরা এটাকে মিটার নিব। তার মানে আমরা জানি কি 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯ মিটার। তাহলে 100 ন্যানোমিটার মান কত হবে, 100 × 10⁻৯ মিটার হবে। তাহলে এখানে কত হবে, এখানে হবে তোমার 10⁻7 মিটার হবে। ওকে, তাহলে দেখো আমরা এখানের মধ্যে কি জানি, আমরা এখানের মধ্যে জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি, ঠিক আছে, তোমার ইকুয়াল অর গ্রেটার দেন কত হয় বলতো, এইচ ডিভাইড বাই 4 পাই ছিল। এখন দেখো এখানে কিন্তু কোথাও ভর নাই, বাট এখানে কি আছে, ভরবেগ আছে। তাহলে দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, যে ডেল এক্স ভরবেগ মানে এখানে কি লিখতে পারি আমরা, এম ইন্টু ডেল ভি লিখতে পারি না, ডেল ভি লিখতে পারি। ওকে ফাইন। তাহলে দেখো এখানে কি হবে আমার, তোমার গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে কি হবে, এইচ ডিভাইড বাই 4 পাই হবে। তাহলে বলো এখানে মধ্যে আমার ডেল ভি মানে আমাকে কি করতে হবে, বেগের অনিশ্চয়তা বাড়ি করতে হবে। তাহলে বলো ডেল ভি যেটা আছে, ডেল ভিটা এখানে কি হবে, ডেল ভিটা হবে এখানের মধ্যে এইচ ডিভাইড বাই 4 পাই, ঠিক আছে? এইচ ডিভাইড বাই 4 পাই হবে। আর এখানে কি হবে, এখানের মধ্যে তোমার 1/ডেল এক্স আসবে, এবং এখানে কি হবে, এখানের মধ্যে ডেল এম আসবে। তাহলে বলো এখানের মধ্যে আমরা ডেল ভি এখানে লিখতে পারি এইচ ডিভাইড বাই 4 পাই, ঠিক আছে, ইন্টু বলো আমার ডেল এক্স যেটা আছে, ডেল এক্স এখানে কত ভাই বলতো, 10⁻7। ওকে ফাইন। আর এখানের মধ্যে তুমি আমাকে বলো তো, এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে হবে তোমার ডেল এম, তাই না? তো ডেল এম এখানের মধ্যে কত, ডেল এম হচ্ছে তোমার এখানের মধ্যে যে 10⁻3। তাহলে বলো এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে আমার 10⁻10 আসবে। তো এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে এখানে কি হবে, আমার ডেল ভি যেটা আছে, ডেল ভিটা কি হবে, ডেল ভিটা হবে এখানের মধ্যে আমার ইন্টু কি হবে, এখানের মধ্যে তোমার 10⁻, এখানে কি হয়ে যাবে, 10⁻, এখানের মধ্যে 10 হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা সম্পর্কিত একটা ম্যাথ, ঠিক আছে? তোমাদের কঠিন লাগতেছে অনেক, তোমরা কিছুই বুঝতেছো না? আল্লাহ, তোমাদের কি করব, হ্যাঁ তোমরা আসলে বুঝতেছো না, না? কঠিন জিনিস তো একটু বুঝতে একটু পেইন হবেই, বাট কি করব, কঠিন সহজ সবকিছু পড়তে হবে। এগুলো কখনো করা হয়নি না। আচ্ছা, যাই হোক। ওকে ওকে।
আচ্ছা, এইগুলা দিয়ে ম্যাথ হয় জানতাম না, না? আচ্ছা দেখো, তোমরা বুঝছো নাই না? দেখো এই হাইজেনবার্গের অনিশ্চিত নীতি কি বলছি আমরা? সূত্র মুখস্থ করব। ডেল এক্স ইন্টু ডেল পি, এটা তোমার ইকুয়াল অর গ্রেটার দেন এইচ ডিভাইড বাই 4 পাই। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক, 4 তো 4, পাই মানে কি? 3.1416। ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে হচ্ছে তোমার অবস্থানের অনিশ্চয়তা। আর ডেল পি মানে কি? ডেল পি মানে হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। দেখো এখানে কি বলছে যে 0.99 গ্রাম ভরের একটি কণার অবস্থান অনিশ্চয়তা 100 ন্যানোমিটার। বলছে কণাটির বেগের অনিশ্চয়তা কত হবে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো এখানের মধ্যে ভর দেওয়া আছে 0.99 গ্রাম। তো 0.9 মানে কি? এটাকে আমরা 1 গ্রাম লিখতে পারি। বাট আমরা এখানের মধ্যে সবকিছু কিসে নিব? সব কিন্তু আমরা এখানের মধ্যে এস এককে নিব। তো 1 গ্রাম মানে কি হবে? 1 × 10⁻³ কেজি হবে। দেখো এখানের মধ্যে অবস্থানের অনিশ্চয়তা 100 ন্যানোমিটার দেওয়া আছে। তো এই ন্যানোমিটারটাকে আমরা কি নিব? এস এককে মিটার নিব। আমরা জানি যে 1 ন্যানোমিটার মানে কি? আমরা জানি 1 ন্যানোমিটার মানে হচ্ছে তোমার 10⁻৯। আমরা জানি মিটার জানি। তাহলে বলো 1 ন্যানোমিটার মানে যদি আমার 10⁻৯ মিটার হয়, তাহলে এখানে 100 ন্যানোমিটার কত হবে? 100 × 10⁻৯ মিটার হবে। তো 100 মানে কি? 10 স্কয়ার। তো 10 স্কয়ার ইন্টু 10⁻৯, তার মানে কি হবে? 10⁻7 হবে। এখন দেখো আমরা কি জানি? ডেল এক্স ইন্টু ডেল পি, এটা আমরা এটা জানি। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? আমাকে এখানের মধ্যে বেগের অনিশ্চয়তা বের করতে হবে। এখন বেগ তো নাই, আমরা ডেল পি পাইছি। ডেল পি মানে কি? ভর বেগ। তো ডেল পি মানে আমরা কি লিখতে পারি? ভর আর বেগের পরিবর্তন লিখতে পারি। আমাকে এখানে কি বের করতে হবে? ডেল ভিটা বের করতে হবে। সো ডেল ভিটাকে আমরা এই পাশে রেখে বাকি সবকিছুকে আমরা এই পাশে নিয়ে আসছি। তাহলে দেখো এখানের মধ্যে আমার ডেল এক্স কত? এখানের মধ্যে 10⁻7 আর এম কত? 10⁻3। তো আমি যদি এখানের মধ্যে তোমার ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 10⁻7 ইন্টু 10⁻3, আমার 10⁻10 হবে। এটাকে উপর তুলে নিলে কি হবে? 10⁻10 হবে। এইটাই আর কি, এগুলো কঠিন কোনো কিছু না, খুবই ইজি কোয়েশ্চন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন আসি আমরা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। ঠিক আছে? তো এই যে সূত্রটা আছে, এই সূত্রটা তোমরা চাইলে একটু দেখতে পারো। বাট আমি তোমাদেরকে বলি, এই যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা আছে না, এটি কিন্তু তোমাদের ইন্টারের সিলেবাসের পার্ট না। তোমাদের বইয়ে দেয়া আছে ঠিক আছে, বাট তোমাদের ইন্টারের সিলেবাসের পার্ট না। যখন তোমরা অনার্স পড়বা, অনার্সের মধ্যে যখন তোমরা ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়বা, তখন এই শ্রোডিঞ্জার নিয়ে তোমরা বিস্তারিত জানবা। জাস্ট আপাতত তুমি এখানের মধ্যে মনের প্রাণে বিশ্বাস করে নাও, এখানে যা লেখা আছে সেইটাই এখানের মধ্যে কারেক্ট। ঠিক আছে? এখানে যা লেখা আছে এটাই এখানের মধ্যে কারেক্ট। এটা কিন্তু তোমাদের বইয়ের পার্ট না। ঠিক আছে? আচ্ছা, তো দেখো শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণটি হচ্ছে এখানের মধ্যে ব্লা 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 দেয়া আছে। এটা কি? এটা হচ্ছে তোমার, এটি তোমার ত্রিমাত্রিক তরঙ্গ গতীয় সমীকরণ। এবং এখানের মধ্যে এটাকে আমরা বলি সাই। সাই মানে কি বলতো? সাই মানে হচ্ছে এক্স ওয়াই জেড তলে তরঙ্গের বিস্তার। সাই মানে কি? মাথায় রাখবা, সাই মানে হচ্ছে তোমার তরঙ্গের বিস্তার। তরঙ্গের বিস্তার, এটা কিন্তু এমসিকিউতে আসে। আর ই মানে কি? কণার মোট শক্তি। আর এখানের মধ্যে এম মানে কি? এম মানে হচ্ছে কণার ভর। আর এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি আছে? ইউ। ইউ মানে কি ভাই বলতো? ত্রিমাত্রিক স্থানে এক্স ওয়াই জেড কোনো বিন্দুতে ইলেকট্রনের স্থিতিশক্তি তোমার জেড স্কোয়ার ডিভাইড বাই আর দেয়া আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা যে ইলেকট্রনের তরঙ্গ প্রদর্শনকারী সমীকরণ হচ্ছে তোমার এখানের মধ্যে এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলেই হবে। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। এখন আসি আমরা যে সাই স্কয়ার যেটা আছে, এই সাই স্কয়ারের তাৎপর্য। তো দেখো সাই স্কয়ার মানে কি? দেখো কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে, কোন স্থানে হবে, অর্থাৎ ইলেকট্রনের সম্ভাব্য স্থান নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে, তা সাই স্কয়ারের মান থেকে জানা যায়। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা অনেক বেশি, প্রায় 90 থেকে 95%, একে বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল বলছে। তার মানে অরবিটাল সংখ্যা কি? অরবিটাল সংখ্যা হচ্ছে যে যে স্থানে নিউক্লিয়াসের চারদিকে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা বলি অরবিটাল। আর অরবিট কি ছিল? অরবিট মানে ছিল শক্তি স্তর। অরবিট মানে শক্তি স্তর। আর অরবিটাল মানে কি? অরবিটাল মানে হচ্ছে নিউক্লিয়াসের যে স্থানে তোমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেটাকে আমরা বলি হচ্ছে অরবিটাল। এবং এই যে অরবিটালটা আছে, এই অরবিটালকে আমরা কি বলি? অরবিটালকে কিন্তু আমরা সাই স্কয়ার বলি। তো আমরা সাই স্কয়ার মানে কি? অরবিটাল। তো বলতে পারি আমরা, সুতরাং এই সাই স্কয়ারের মানসমূহ পরমাণুতে বিভিন্ন শক্তির অরবিটাল প্রকাশ করে। সাই স্কয়ারের মান সবসময় কি হবে? সবসময় ধনাত্মক হবে। তাই শক্তি স্তরে কোনো স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বনিম্ন 0 হতে পারে, কিন্তু কখনোই কি হবে না? কখনো এখানের মধ্যে তোমার ঋণাত্মক হবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো এর মধ্যে কি একটা দেয়া আছে, তোমার এখানের মধ্যে ইকুয়েশন দেয়া আছে, এটা তোমাদের সিলেবাসের পার্ট না, তাও তুমি একটু মনে রাখা ট্রাই করবা। ঠিক আছে? এটা লিমিট, লোয়ার লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, সাই স্কয়ার ডিভি, এটার ভ্যালু কত হবে? এখানের মধ্যে সবসময় 1 হবে। ঠিক আছে? আচ্ছা,
ওকে ওকে, এই অরবিটাল মানে উপশক্তি স্তর না, উপশক্তি স্তরের পার্ট হচ্ছে অরবিটাল। আচ্ছা ঠিক আছে ওকে। এখন একটা কোশ্চেন দেখো, দেখো কি বলছে যে কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অথবা অরবিটাল দ্বারা আসলে কি বোঝায়। তো কোন স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অথবা অরবিটাল এটা কি দ্বারা বোঝায়, এটা কিন্তু এখানের মধ্যে সাই স্কয়ার দ্বারা বোঝায়। দেখো খুব ইজি কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসছে। আচ্ছা তারপর দেখো নিচে কোনটি ভুল। দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম, এই গত ক্লাসে আমরা কি এখানের মধ্যে আমরা ডি ব্রগলির সমীকরণে পড়ছিলাম না যে কণা ধর্ম ব্যাসানুপাতিক বা সমানুপাতিক কিভাবে বলতে এখানের মধ্যে 1/, তরঙ্গ ধর্ম, অর্থাৎ কণা ধর্ম যত বাড়বে তরঙ্গ ধর্ম তত হ্রাস পাবে। তার মানে এটা কিন্তু এখানের মধ্যে কারেক্ট। দেখো আমার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে তোমার প্লাস ইনফিনিটি সাই স্কয়ার ডিভি সমান সমান এখানের মধ্যে কি ছিল বলতো, এখানের মধ্যে কিন্তু 1 ছিল 1। তার মানে এখানের মধ্যে কি পাবো আমরা নিউক্লিয়াসের মধ্যে, আমরা এখানের মধ্যে কি পাবো দেখো, এই বোঝা ট্রাই করে এখানের মধ্যে দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেওয়া আছে, সাই স্কয়ার ডিভি দেওয়া আছে, এটা ভ্যালু কত দেওয়া আছে এখানের মধ্যে তোমার 1 দেওয়া আছে, বাট এখানের মধ্যে কত দেওয়া আছে 0 দেওয়া আছে। তার মানে কিন্তু এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে কিন্তু এটা তোমার ভুল হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা আবার দেখো এখানের মধ্যে বোর মডেল কি কোয়ান্টাম তত্ত্ব মেনে চলে, তার মানে এটা কারেক্ট। ডি ব্রগলি সমীকরণ কি ল্যামডা সমান সমান এইচ ডিভাইড বাই এমভি, এটাও কিন্তু এখানের মধ্যে কি হবে, এটা কিন্তু এখানের মধ্যে কারেক্ট হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা এখন দেখো কি বলছে যে ওয়ান অ্যাটমিক মাস ইউনিটকে সম্পূর্ণরূপে শক্তিতে যদি আমরা রূপান্তরিত করি তাহলে কি পরিমাণ শক্তি মুক্ত হবে তা ক্যালোরিতে নির্ণয় করো। আচ্ছা ওকে, এখন দেখো আমরা ওয়ান অ্যাটমিক মাস ইউনিট মাথা রাখবা, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট মানে কি বলতো, এটা হচ্ছে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স কিভাবে বলতো, এটা হচ্ছে তোমার 19 কি হবে এখানের মধ্যে তোমার 19 কেজি হবে। ঠিক আছে আচ্ছা ওকে ফাইন। এখন দেখো এখানে মধ্যে আমরা কি করবো, আমরা শক্তিতে রূপান্তরিত করবো। আমরা কি জানি, আমরা জানি ই সমান সমান কি জানি, আমরা ই সমান সমান জানি আমরা এম সি স্কোয়ার জানি। বলো এখানে মধ্যে এম যেটা আছে এম এর ভ্যালু কত 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এস এককে দেওয়া আছে। আর এখানে কি দেবো, এখানে মধ্যে দেবো আমরা 3 ইন্টু 10⁸ আমরা এখানে কি দেবো, আমরা এখানে মধ্যে স্কোয়ার দিব। দেওয়ার পর তুমি ক্যালকুলেটরের মধ্যে একটা ভ্যালু পাবা এবং সেই ভ্যালুটা কি পাবা, সেই ভ্যালুটা কিন্তু এখানে মধ্যে তুমি জুলে পাবা। এটা তোমার নিজেরা করে নিও, আমি জাস্ট তোমাদেরকে ধরাই দিচ্ছি। এখন বলছে তা কত ক্যালোরিতে এটা আমাদেরকে বের করতে হবে। তো ক্যালোরির জন্য, ক্যালোরির জন্য তোমরা আমাকে বলতো আমরা কি জানি, আমরা জানি 1 ক্যালোরি মানে কি জানি, আমরা 1 ক্যালোরি মানে জানি যে 4 পয়েন্ট কি জানি 4.2 জুল জানি। তাহলে তুমি আমাকে বলো এই যে জুলটা পাবো, এই জুলটাকে যদি আমরা এখানের মধ্যে কি করে বলতো, আমরা যদি এটাকে 4.2 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো নতুন ভ্যালু, এই নতুন ভ্যালুটাকে আমরা এখানের মধ্যে ক্যালোরি এককে পাবো না, আমরা কিন্তু এটাকে ক্যালোরি এককে পাবো। তাহলে যেভাবে আনসার এটা তোমরা নিজেরা বের করে নিবা। ঠিক আছে, এটা ক্যালকুলেটর লাগবে, এই জন্য আমরা এখানের মধ্যে আপাতত এটা নিয়ে আর গেজাইতেছি না। ঠিক আছে আচ্ছা ওকে 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 সাবাস। আচ্ছা এখন দেখো কি বলছে এখানের মধ্যে যে তোমাকে বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 0.895522 মিটার হলে 1 মোল ফোটনের শক্তি কিলো জুলে কত হবে। আচ্ছা ফাইন, আমরা একটু বোঝার ট্রাই করি এখানের মধ্যে। আচ্ছা এখন দেখো ভাই এখানের মধ্যে কি বলছে, এখানের মধ্যে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো যেহেতু এখানের মধ্যে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বলো তো এখানের মধ্যে আমরা এখানের মধ্যে এই শক্তিটাকে আমরা এখানের মধ্যে বাইর করতে পারবো না। শক্তি সমান সমান কি হবে, শক্তি সমান সমান আমরা জানি ই সমান সমান, হ্যাঁ ই সমান সমান আমরা কি জানি, ই সমান সমান জানি আমরা এইচ সি ডিভাইড বাই কি জানি আমরা এখানের মধ্যে ল্যামডা জানি, তাই না। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাই এখানের মধ্যে আমার এইচ মানে কত, এইচ মানে হচ্ছে তোমার 6.626 ইন্টু 10 ইনভার্স কত এখানের মধ্যে 34। আর সি মানে কত, সি মানে হচ্ছে এখানের মধ্যে কি 3 ইন্টু 10⁸ ল্যামডা কত দেওয়া আছে এস এককে 0.89 দেওয়া আছে। তো তুমি চাইলে এখানের মধ্যে 0.89 এর পরিবর্তে তুমি এখানের মধ্যে 0.9 বসাতে পারো। ঠিক আছে, বসানোর পর তুমি এখানের মধ্যে কি পাবা, এটা কিন্তু তুমি এখানের মধ্যে জুলে পাবা। ঠিক আছে জুলে পাবা। ওকে ফাইন, এখন তুমি আমাকে বলো তো ভাইয়া এখানে আমাদের আমরা এই যে জিনিসটা পাবো। আচ্ছা আমি এটা একটু ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করেছি, আমি জাস্ট একটা মিনিট আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি। হ্যাঁ আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, তোমরা কেউ লাইন থেকে যাবে না, 1 মিনিট লাগবে না, 50 সেকেন্ড। ওকে ওকে আমি চলে আসছি। আচ্ছা আমরা ক্যালকুলেটর দিয়ে একটু সলভ করা ট্রাই করি। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন, তাহলে দেখো আমরা এখানের মধ্যে একটু সলভ করে দেখি এখানের মধ্যে আসলে কত আসে। তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করি, 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু কি হবে, ইন্টু হবে তোমার 3 ইন্টু
10 টু দি পাওয়ার কি হবে, 10 টু দি পাওয়ার 8 হবে, ডিভাইড বাই কি হবে এখানের মধ্যে, ডিভাইড বাই এখানের মধ্যে হবে তোমার 0.9 হবে। তাহলে এখানে কি পাবো, এখানের মধ্যে আমরা পাবো যে 2.20 ইন্টু 10 ইনভার্স কি পাবো, 10 ইনভার্স 25 পাবো। এটা কি হিসাবে জুলে আসবে। এখন দেখো এটি কিন্তু একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমরা এই যে জিনিসটা পাইছি এটা কি ভাবে বলতো, এটা কিন্তু আমরা একটি ফোটনের শক্তি পাইছি। কি পাইছি আমরা এখানের মধ্যে, আমরা একটি ফোটনের শক্তি পাইছি। ওকে, এখন প্রশ্ন বলছে এখানের মধ্যে 1 মোল ফোটনের শক্তি কত বলতো। 1 মোল মানে কতটি, 1 মোল মানে হচ্ছে তোমার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে তুমি আমাকে বলো একটি শক্তি যদি এমন হয় তাহলে বলো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটার শক্তি কত হবে, এত ইন্টু এত, তার মানে কি পাবো আমরা 2.2 ইন্টু 10 ইনভার্স 25 পাবো। তাহলে এটা কি পাবো আমরা জুলে পাবো। তাহলে দেখো আমরা এটার সাথে একটু গুণ দিই, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দিলাম, তাহলে কত পাবো আমরা এখানের মধ্যে পাবো 0.13 পাবো। 0.13 এটা কিসে পাবো আমরা এখানের মধ্যে জুলে পাবো। বা প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন কিন্তু এখানের মধ্যে কিলো জুলে দেওয়া আছে। তো কিলো জুলে যদি দেওয়া থাকে তাহলে তুমি আমাকে বলো আমরা কি করব, এই 0.13 কে কি করবো আমরা এখানের মধ্যে 1000 দ্বারা ভাগ করব। তো যদি আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করি তাহলে এখানে কি হবে বলতো, এখানের মধ্যে আচ্ছা আমরা 1000 দ্বারা ভাগকে আমরা এইভাবে লিখি 0.13 যেটা আছে 0.13 কে আমরা এখানে কি করবো আমরা 10 ইনভার্স 3 দ্বারা গুণ দিব। তো 10 ইনভার্স 3 দ্বারা যদি আমরা এখানের মধ্যে গুণ দিই তাহলে বলো তো এখানে কি হবে, এখানের মধ্যে হবে তোমার 1.3 ইন্টু 10 ইনভার্স 4 কি হবে তোমার কিলো জুল হবে। তাহলে বলো এখানের মধ্যে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে আমার ই হবে। আনসার আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে ই হবে। ঠিক আছে, আচ্ছা আমি যেই বললাম যে আমি 1 মিনিটের মধ্যে আসতেছি অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে, মানে ফাঁকিবাজি। হ্যাঁ, মানে কত ধরনের ফাঁকিবাজি আছে এটা তোমাদের আসলে না দেখলে বোঝা যাবে না। আচ্ছা যাই হোক আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, ওকে, দেখো এখন আসি শিক্ষা পরীক্ষা। তো এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টাইপ। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে তুমি এখান থেকে একটা না একটা এমসিকিউ পাবাই পাবা। ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে তুমি এখান থেকে একটা না একটা এমসিকিউ পাবাই পাবা। তো দেখো এখানের মধ্যে কি বলছি যে শিক্ষা পরীক্ষা আমরা কি নিই, আমরা এখানের মধ্যে গাঢ় HCl নেই। আর গাঢ় HCl কে আমরা কি বলি, কনসেন্ট্রেটেড HCl নেই, প্লাটিনাম তার নেই, এবং অনুজ্জ্বল, মাথায় রাখবো উজ্জ্বল শিখা না, এটা কিন্তু অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়। এটা কোথায় আসছে, এগ্রি 25-26 আসছে, জাবিতে আসে 23-24-এ, জগন্নাথে আসে 15-16-তে। এখন মাথায় রাখবা যে লিথিয়াম যেটা আছে, লিথিয়ামের কালার কি উজ্জ্বল লাল বা ক্রিমসন লাল। আর সোডিয়াম যেটা আছে, সোডিয়াম যেটা আছে, এই সোডিয়ামের ক্ষেত্রে এখানের মধ্যে আমরা কি পাবো, এই সোডিয়ামের ক্ষেত্রে আমরা উজ্জ্বল সোনালী হলুদ পাবো। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছিল। পটাশিয়াম কি পাবো আমরা, বেগুনি পাবো, এটা আসছিল এখানের মধ্যে। রুবিডিয়াম, সিজিয়াম, তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কি করবা তুমি এখানের মধ্যে টানা মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো কি করবে, এগুলো তুমি এখানের মধ্যে টানা মুখস্থ করবা। এখান থেকে পরীক্ষাতে তুমি একটা না একটা এমসিকিউ কমন পাবাই পাবা। ঠিক আছে, আচ্ছা আবার তুমি মাথায় রাখবা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম তারা কিন্তু শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শন করে না। এটা কোথায় আসছে, সাস্ট 25-26 আসছে, জিএসটি 24-25 আসছে, চট্টগ্রাম ভার্সিটি 23-24 আসছে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো বোঝার কোনো কিছু নেই, মুখস্থ সব। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা নেক্সট পেজে ঢুকি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ প্রদর্শন করে। বলতো সোডিয়াম কি করে, সোডিয়াম কিন্তু তোমার সোনালী হলুদ, অর্থাৎ আমার সে কি করে সেখানের মধ্যে হলুদ বর্ণ প্রদর্শন করে। ঠিক আছে, হলুদ বর্ণ প্রদর্শন করে। বলো এই আমরা গত ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে, গত ক্লাসে আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম যে হলুদ যেটা আছে এই হলুদের ক্ষেত্রে তার এখানের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত ছিল, তার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কিন্তু এখানের মধ্যে ছিল যে 575 থেকে 590 ন্যানোমিটার ছিল। তাহলে বলো তো এখানের মধ্যে আমার আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে হবে তোমার বি, কারণ এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আসে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে তোমার বি। আচ্ছা কখন কোথা থেকে দিয়ে দেয় আসলে বলা যায় না। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা এখন আসি আমরা আয়ন শনাক্তকরণ। তো এটি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা না একটা এমসিকিউ তুমি পাবাই পাবা। ঠিক আছে, আচ্ছা তো দেখো মাথায় রাখবা যে সোডিয়াম প্লাস যেটা আছে এই সোডিয়াম প্লাসকে আমরা পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্বারা আমরা শনাক্তকরণ করি। তো দেখো এখানে দেখো কোথায় কোথায় আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, তোমার হাজীদানেশে আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে অ্যামোনিয়াম প্লাসকে আমরা কি করি, আমরা এটাকে ন্যাসলার বিকারক দ্বারা আমরা শনাক্তকরণ করি। আর ন্যাসলার বিকারক মানে কি বলতো, এটা হচ্ছে তোমার পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট।
পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট K2 AgI4 প্লাস এখানে কি থাকবে, এখানে আমাদের ক্ষার থাকবে। তো তুমি এখানে মধ্যে আমি এটাকে বোঝানোর ট্রাই করে দেখো, এখানে মধ্যে কি থাকবে, পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট থাকবে, তাই না? তো এর সাথে তুমি কি দেবা, এর সাথে তুমি ক্ষার দিবা, ক্ষার হিসেবে তুমি এখানে মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, অথবা তুমি চাইলে এখানের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। তো আমার এই যে সম্পূর্ণ জিনিসটা আছে, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি বলবো, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলবো হচ্ছে নেসলার বিকারক। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, নেসলার বিকারক। শুধু এইটা বলে কিন্তু নেসলার বিকারক হবে না, এই দুইটা মিলে কি হবে, দুইটা মিলে হবে এখানের মধ্যে নেসলার বিকারক। তারপর ক্যালসিয়াম 2+ কে আমরা কিভাবে শনাক্তকরণ করি, আমরা অ্যামোনিয়াম অক্সাইডের দ্বারা শনাক্তকরণ করি। ঠিক আছে, আর মাথায় রাখবা Fe2+, Fe3+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, কপার 2+, এই সবগুলো আয়নকে কিন্তু আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্তকরণ করতে পারি। আর সালফারকে আমরা কি দ্বারা শনাক্ত করি, আমরা সালফারকে আমরা এটা দ্বারা শনাক্তকরণ করতে পারি। তো এই জিনিসগুলো কি করবা, এই জিনিসগুলো তুমি টানা মুখস্থ করবা, এখানে বোঝানোর কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে দেখো আমরা কি করবো, আমরা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা এখানের মধ্যে কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, Fe2+, Fe3+ এইগুলো শনাক্তকরণ করবো। দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন আমরা কপার 2+ দিব, তখন সে কি করবে, তোমার টেট্রামিন কপার আয়ন তৈরি করবে, এবং এটা কি করে, এটা এখানের মধ্যে গাঢ় নীল বর্ণ তৈরি করে, এবং এটা কিন্তু জাহাঙ্গীরনগর 24 সালে আসছিল। অ্যালুমিনিয়াম 3+ দিলে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, এবং এটা সাদা অধ্যক্ষেপ তৈরি করে। জিঙ্ক দিলে কি করে, সে সাদা অধ্যক্ষেপ তৈরি করে। Fe2+ দিলে কি করে, তোমার এখানে মধ্যে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, এবং এটা কি করে, এটা এখানের মধ্যে তোমার সবুজ অধ্যক্ষেপ তৈরি করে। Fe3+ দিলে কি করে, Fe3+ লালচে বাদামি বর্ণ তৈরি করে। সো এই জিনিসগুলো একটু তুমি নিজেরা একটু দেখে নিবা, হ্যাঁ, এগুলো একটু টানা মুখস্থ করে নিবা, এগুলো থেকে পরীক্ষাতে আসে, বোঝানো কোনো কিছু নাই ভাই। আচ্ছা, হ্যাঁ, এগুলো বোঝার জন্য ল্যাব ক্লাস লাগবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা তো বিক্রিয়া পরে পরে বোঝানো যাবে না, এটা ল্যাব ক্লাস লাগবে, এটা তোমার এক্সপেরিমেন্টাল জিনিস। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো কি বলছো, কপার সালফেট দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যাকোয়াস, ঠিক আছে, যোগ করলে একটি আয়ন তৈরি হয় যা দ্রবণকে গাঢ় নীল বর্ণে রূপান্তর করে। উক্ত আয়নটির সংকেত কি, দেখো এটা কুমিল্লা ইউনিভার্সিটি 25-26 সালে আসছিল। দেখো এই কপার সালফেট মানে এখানে কি আছে, কপার 2+ আছে, বলো অ্যামোনিয়া আয়ন যেটা আছে এটা কি অ্যাকোয়াস আছে, বলো এই যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়ার সাথে আমরা অ্যাকোয়াস মানে কি পানি আছে, তার মানে এখানে পানি দিলে কি হবে, পানি দিলে এখানের মধ্যে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। কি হবে, এখানের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। বলো কপার 2+ এর মধ্যে যদি আমরা কি দেই, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দেই, বলো তো সে কি তৈরি করবে, সেখানের মধ্যে তোমার এই টেট্রামিন কপার যে আয়নটা আছে এটা তৈরি করবে, এবং এটার কালার কি হবে, এটার কালার এখানের মধ্যে তোমার গাঢ় নীল হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে তোমার সি। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে সি হবে। আচ্ছা, ওকে ওকে। তারপর সে দেখো আমরা ঠিক একইভাবে কি করতে পারি, আমরা এখানের মধ্যে এই K4FeCN6 যেটা আছে এটা দ্বারা আমরা এখানের মধ্যে Fe3+, তারপর Fe2+, কপার 2+ শনাক্তকরণ করতে পারি। দেখো এখানের মধ্যে আমরা কিভাবে সলভ করবো, দেখো এখানে Fe3+ আছে, অর্থাৎ এখানে মধ্যে তার চার্জ কয়টা আছে, 3টা আছে। K4 আছে, তাহলে দেখো এখানের মধ্যে K4 যেটা আছে, এই K4 এর মধ্যে দেখো এই 3+ আছে না, এই 3+ এর মধ্যে দেখো এখানের মধ্যে এই 3টা পটাশিয়ামকে সে রিপ্লেস করে দিবে। রিপ্লেস করার পর এখানের মধ্যে আয়রন আসবে, তারপর এখানের মধ্যে 4টার মধ্যে একটা আছে, এখানের মধ্যে KFe এটা তৈরি করবে। Fe2+, এখানে কয়টা আছে, 2টা আছে। এখানের মধ্যে কয়টা আছে, 4টা আছে। এই 4টার মধ্যে 2টাকে Fe2+ রিপ্লেস করে দিবে। রিপ্লেস করার পর এখানে কি পাবো আমরা, K2Fe, তারপর FeCN6 পাবো। দেখো এখানে কপার 2+ আছে, তার মানে এখানে 2টা আছে 2+। তো এই কি হবে, এই 2টা তোমার এখানের মধ্যে কি করবে, এখানের মধ্যে তোমার এটা তৈরি করবে। তাহলে দেখো এটার কালার কি হবে, এটার কালার এখানের মধ্যে গাঢ় নীল হবে, এবং এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রুশিয়ান ব্লু। এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে আসতে পারে, সো মাথায় রাখবা এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রুশিয়ান ব্লু, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখো এই যে জিনিসটা পাইছি এটা কি হচ্ছে, হালকা নীল, এবং এটা কি, এটা হচ্ছে তোমার লালচে নীল। সো এই কালার গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে সেখানের মধ্যে কি কি আয়ন আছে। ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, এখন আসি আমরা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ক্লোরাইড আয়ন শনাক্তকরণে আমরা কি করি, আমরা এখানের মধ্যে সিলভার নাইট্রেট ব্যবহার করি। ঠিক আছে, আর সালফেট এবং কার্বনেটের শনাক্তকরণে আমরা কি করি, আমরা এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি। তো প্রথমে চলো আমরা এখানের মধ্যে ক্লোরাইড যেটা আছে সেই ক্লোরাইডটা আমরা এখানের মধ্যে একটু বোঝা ট্রাই করি। ঠিক আছে, আচ্ছা দেখো ভাই এখানের মধ্যে আমরা ক্লোরাইড আয়ন নিলাম, এই ক্লোরাইডের মধ্যে যখন আমরা কি দিব, আমরা যখন এখানের মধ্যে সিলভার নাইট্রেট দিব, এই সিলভার নাইট্রেটের মধ্যে কি হবে, এই সিলভার নাইট্রেটটা তোমার এখানের মধ্যে তোমার সিলভার এবং ক্লোরিন মিলে এখানে কি করবে, এখানের মধ্যে তোমার সিলভার ক্লোরাইড তৈরি করবে, এবং এই সিলভার ক্লোরাইড তোমার কি করবে, এটা তোমার সাদা অর্ধকেপ তৈরি করবে। এই সাদা অর্ধকেপের মাধ্যমে আমরা বুঝবো সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে আমার ক্লোরাইড আয়ন আছে।
ঠিক আছে? আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো, বিষয়টা বোঝো। সে এক্সাম্পল এখানের মধ্যে আমার একটা পাত্র আছে। তো এই পাত্রের মধ্যে আমার ক্লোরাইড আছে নাকি নাই আমি জানি না। আমি এখানের মধ্যে কি করলাম? আমি এখানের মধ্যে সিলভার নাইট্রেট দিলাম। সিলভার নাইট্রেট দেওয়ার পর যদি এখানের মধ্যে, আচ্ছা আমি বোঝানোর ট্রাই করে দেখো, আমি বোঝানোর ট্রাই করে দেখো। আমার এই পাত্রের মধ্যে কি আছে আমি জানি না। ক্লোরাইড আয়ন আছে নাকি নাই আমি জানি না। এখন আমি কি করলাম? আমি এখানের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলাম। যোগ করার পর যদি এখানের মধ্যে তোমার সাদা অধঃক্ষেপ তৈরি হয়, তাহলে বুঝবো আমরা এখানে কি আছে, এখানের মধ্যে আমার ক্লোরাইড আয়ন আছে, এটাই, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো আমরা যদি এখানের মধ্যে ঠিক একইভাবে আমরা পরবর্তীতে কি করি, আমরা যদি পরবর্তীতে এখানের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখানে কি হবে, এটার সাথে এখানের মধ্যে বিক্রিয়া করে এখানে কি করবে, এখানের মধ্যে তোমার ডাইএমিন, ঠিক আছে, তোমার ডাইএমিন তোমার সিলভার ক্লোরাইড তৈরি করবে, ডাইএমিন সিলভার ক্লোরাইড তৈরি করবে। এবং এটা কি হবে, এটা এখানের মধ্যে পানিতে দ্রবণীয় হয়ে যাবে। এই দেখো আমার এখানের মধ্যে একটা পাত্রের মধ্যে কি আছে নাকি না আমি জানি না, সিলভার নাইট্রেট যোগ করলাম, সেখানে সাদা অধঃক্ষেপ তৈরি হয়েছে। তারপর যদি আমি এখানের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে এটা কি হবে, এটা এখানের মধ্যে এই জোড়া তৈরি হবে এবং এটা কি হয়ে যাবে, এটা এখানের মধ্যে পানিতে দ্রবণীয় হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখো ক্লোরাইডের পরিবর্তে যদি আমি এখানের মধ্যে কি নিই বলতো, আমি যদি এখানের মধ্যে ব্রোমাইড নিই, তো ব্রোমাইড নিলে এখানে কি হবে, ব্রোমাইডের সাথে যদি আমরা এখানের মধ্যে ঠিক একইভাবে সিলভার নাইট্রেট দিই, তাহলে কি হবে, সিলভার নাইট্রেট দিলে এখানের মধ্যে সিলভার ব্রোমাইড তৈরি করবে। ঠিক আছে? এবং সিলভার ব্রোমাইড কি করবে হয়তো, সেখানের মধ্যে তোমার হালকা হলুদ তোমার বর্ণ তৈরি করবে, হালকা হলুদ। ওকে, ফাইন। এখন যদি আমি ঠিক একইভাবে এখানের মধ্যে যদি আমি কি দিই, এখানের মধ্যে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কি হবে এখানের মধ্যে ঠিক একইভাবে আগের মতো তোমার ডাইএমিন, ঠিক আছে, তোমার ডাইএমিন, তারপর এখানে কি হবে, এখানের মধ্যে সিলভার, আর এখানে কি আছে, ব্রোমিন আছে, তার মানে কি হবে, ডাইএমিন সিলভার ব্রোমাইড তৈরি হবে। এটা কি হবে, এটা এখানের মধ্যে স্বল্প দ্রবণীয় হবে। ঠিক আছে? অর্থাৎ এখানের মধ্যে অধঃক্ষেপ থাকবে এবং এটা স্বল্প দ্রবণীয় হবে। বাট যদি আমি এখানের মধ্যে আয়োডাইডের মধ্যে যদি আমি এখানের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করি, তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে আমার সিলভার আয়োডাইড তৈরি হবে এবং এটার কালার কি হবে, এটার কালার হবে তোমার গাঢ় হলুদ হবে। ঠিক আছে? এটার কালার কি হবে, এটার কালার হবে গাঢ় হলুদ। ঠিক আছে? গাঢ় হলুদ, এই গাঢ় হলুদের মাধ্যমে আমরা বুঝবো সেখানে কি আছে, সেখানের মধ্যে আমার আয়োডাইড লবণ আছে। এবং আমি যদি এখানের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে এখানের মধ্যে কোনো কিছু তৈরি হবে না। তো এই তিনটা বিক্রিয়া একটু মাথায় রাখা ট্রাই করবা, পরীক্ষার মধ্যে এগুলো আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তোমাদের কি ক্লাস ভাল লাগতেছে না? তোমরা এত অযথা কমেন্ট করতেছো কেন? দেখো যেগুলো মুখস্থ করার এগুলো আমি স্লাইডে রেখে দিছি, আমি তো চাইলে এই জিনিসগুলো স্কিপ করে যেতে পারতাম, তাই না? তখন তো তোমরাই আমাকে গালি দিতা যে ভাই আপনি কি পড়েছেন, অনেক কিছু তো পারি না। সো আমি তোমার থেকে পড়াইলেও সমস্যা, না পড়াইলেও সমস্যা, মানে আসলে তোমরা আসলে কি চাও আসলে জানি না। ঠিক আছে? যাই হোক, তোমরা একটু দিনের পথে আসো, হ্যাঁ? আচ্ছা, ওকে, ওকে। তোমরা অযথা কমেন্ট করতেছো ভাইরা। আচ্ছা, যাই হোক, এখন আমরা চলো সালফেট এবং কার্বন যেটা আছে, এই সালফেট এবং কার্বনেটটা আমরা বেরিয়াম নাইট্রেট দ্বারা আমরা শনাক্তকরণ করব। কিভাবে করব দেখো, আমরা দেখো এখানে কি নিব, প্রথম আমরা সালফেট নিব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানের মধ্যে কি নিলাম, আমরা এখানের মধ্যে সালফেট নিলাম। ওকে, আচ্ছা, আচ্ছা, কিছুই বুঝতেছি না, এটা বোঝানোর মতো কোনো কিছু না, এগুলো মুখস্থ টাইপের জিনিস, এগুলো মুখস্থ করতে হবে। থিওরি যে জিনিসগুলো বোঝানোর আমি সেই জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝাই দেবো, আর যেগুলো মুখস্থের সেগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে ভাই, এখানে আর কিছু করার নাই। ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন চলো আমরা কি করবো, আমরা এখানের মধ্যে এই যে সালফেট এবং কার্বনেট আমরা বেরিয়াম নাইট্রেট দ্বারা যোগ করব। তাহলে দেখো আমি এখানে কি করবো, আমরা এখানে মধ্যে সালফেট দিলাম, এই সালফেটের মধ্যে যখন আমরা কি দিব, আমরা এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট দিব। ঠিক আছে? বেরিয়াম নাইট্রেট দিব, তখন কি হবে, এখানের মধ্যে এই বেরিয়াম এবং সালফেট মিলে কি করবে, এই বেরিয়াম এবং সালফেট মিলে তোমার এখানের মধ্যে বেরিয়াম সালফেট তৈরি করবে এবং এটা কি করবে, এখানের মধ্যে তোমার সাদা অধঃক্ষেপ তৈরি হবে। কি হবে, এটা সাদা অধঃক্ষেপ তৈরি হবে। ঠিক একইভাবে যদি আমরা এখানের মধ্যে কার্বনের যোগ করি, দেখো কার্বনের মধ্যে যদি আমরা এখানের মধ্যে ঠিক একইভাবে বেরিয়াম নাইট্রেট যোগ করি, তাহলে কি হবে, এখানের মধ্যে বেরিয়াম কার্বনেট উৎপন্ন হবে এবং এইটা কি এখানের মধ্যে তোমার সাদা অর্ধকেট তৈরি হবে। আচ্ছা, এখন এখানে ঝামেলাটা কি, দেখো ঝামেলাটা হচ্ছে, একটা বিষয়টা বোঝা ট্রাই করো, সবাই একটু মনোযোগ দাও। দেখো সে এক্সাম্পল আমি এখানে কি করলাম, আমি এখানের মধ্যে ধরো দুইটা পাত্র নিলাম, এখানে একটা পাত্র আছে, আমার এখানে একটা পাত্র আছে, একটা পাত্রের মধ্যে সালফেট আছে, একটা পাত্রের মধ্যে কার্বনেট আছে। এখন কি করলাম, আমি দুইটার মধ্যে কি করলাম, দুইটার মধ্যে আমি এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট আমি এখানের মধ্যে অ্যাড করলাম, আমি এটার মধ্যে বেরিয়াম নাইট্রেট দিলাম, আমি এখানের মধ্যে কি করলাম, আমি এটার মধ্যে আমি এখানের মধ্যে কি দিলাম, আমি এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট দিলাম। ওকে, আচ্ছা, ফাইন।
এখন তুমি আমাকে বলো এখানে কি হবে বলো তো, এখানের মধ্যে যখন যদি আমার সালফেট থাকে তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে সাদা অর্ধকেপ তৈরি হবে। সো এখানে সাদা অর্ধকেপ তৈরি হয়েছে, এখানের মধ্যে সাদা অর্ধকেপ তৈরি হয়েছে। তাহলে দেখো আমার একটা পাত্রের মধ্যে তোমার সালফেট ছিল, একটা পাত্রের মধ্যে কার্বন ছিল, দুইটাই সাদা অর্ধকেপ তৈরি হয়েছে করছে। তাহলে আমি কিভাবে বুঝবো কোনটার মধ্যে সালফেট আছে এবং কোনটাতে কার্বন আছে? দুইটাই তো সাদা, আমার তো আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই। তো আমি কি করব, পরবর্তীতে আমি এখানের মধ্যে HCl অ্যাড করব। কি করব, আমি এখানের মধ্যে HCl অ্যাড করব। তো যদি আমি বেরিয়াম সালফেটের মধ্যে HCl অ্যাড করি এখানের মধ্যে দেখো আমার এখানে কোনো বিক্রিয়া হবে না। বাট আমি যদি বেরিয়াম কার্বনের মধ্যে HCl অ্যাড করি তাহলে কি হবে, এখানের মধ্যে দেখো এখানের মধ্যে আমার এই বেরিয়াম এবং ক্লোরিন মিলে এখানের মধ্যে বেরিয়াম ক্লোরাইড তৈরি করবে, এবং এখানের মধ্যে এই H এবং CO3 মিলে H2CO3 তৈরি করবে। আর H2CO3 মানে এখানে কি আছে, এখানের মধ্যে তোমার পানি আছে এবং এখানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। এই কার্বন ডাইঅক্সাইড কি করবে, এই কার্বন ডাইঅক্সাইড বুদবুদ তৈরি করবে। এই বুদবুদের মাধ্যমে আমরা বুঝবো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে কার্বন আছে। তো আমি একটু বোঝানোর ট্রাই করে দেখো, আমার দুইটা পাত্রের মধ্যে দেখো আমি কি করলাম, আমরা অবজার্ভ করে দেখলাম, আমরা অবজার্ভ করে দেখলাম এখানের মধ্যে দেখো দুইটা পাত্রের মধ্যে একটাতে তোমার কার্বনেট আছে, একটার মধ্যে সালফেট আছে। কোনটাতে কি আছে আমি জানি না। আমি এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট দিলাম, আমি এখানের মধ্যে বেরিয়াম নাইট্রেট দিলাম, আমি দেখলাম এখানে কি হলো, এখানের মধ্যে তোমার সাদা অর্ধকেপ তৈরি হলো। এখানের মধ্যে কি হলো, এখানের মধ্যে তোমার সাদা অর্ধকেপ তৈরি হলো। দুইটাই সেম। আমি পরবর্তীতে কি করলাম, আমি এখানের মধ্যে HCl দিলাম, আমি এখানের মধ্যে কি করলাম, আমি এখানের মধ্যে HCl দিলাম। আমি দেওয়ার পর দেখলাম আমার এখানের মধ্যে একটা বুদবুদ তৈরি হয়েছে, এখানের মধ্যে কোনো কিছু ঘটে নাই। তো যেখানে বুদবুদ তৈরি হবে সেখানে কি আছে, সেখানের মধ্যে কার্বনেট আছে। আর যেখানের মধ্যে কোনো কিছু হয় না সেখানের মধ্যে কি আছে, সেখানের মধ্যে সালফেট আয়ন আছে। সো আমরা এভাবে এই জিনিসগুলো শনাক্তকরণ করব। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। দেখো কি বলছে, বেরিয়াম সালফেটের বর্ণ কি, এই দেখো তো বেরিয়াম সালফেটের বর্ণ কি ছিল, বেরিয়াম সালফেটের বর্ণ কিন্তু সাদা ছিল। তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে বি। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, যে কোনো একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হলো, এতে সাদা অদক্ষেপ তৈরি পড়লো যা HCl এ দ্রবীভূত হলো না। লবণটি শিখা পরীক্ষায় তোমার হলুদ বর্ণ প্রদর্শন করে। বলো, লবণটি শিখা পরীক্ষায় হলুদ বর্ণ প্রদর্শন করে মানে এখানে কি থাকবে, তোমার সোডিয়াম থাকবে ক্যাটায়ন, তাই না, সোডিয়াম প্লাস থাকবে ক্যাটায়ন। এখন সোডিয়াম প্লাসের সাথে এখানের মধ্যে সালফেট হবে নাকি নাইট্রেট হবে? শিখা পরীক্ষা হলুদ বর্ণ প্রদর্শন করে তার মানে কি হবে, এটা কিন্তু এখানের মধ্যে সোডিয়াম প্লাস হবে, আমরা একটুকে পড়ছি। এখন তার সাথে এখানের মধ্যে সালফেট থাকবে নাকি নাইট্রেট থাকবে? দেখো তো কি বলছে এখানের মধ্যে, যে আমার এই যে এটার সাথে আছে, এটার সাথে আমার বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা অর্ধকেপ তৈরি হয়। আবার এটা আবার HCl এর মধ্যে দ্রবীভূত হয় না। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানের মধ্যে সোডিয়াম সালফেট নেই, তো সোডিয়াম সালফেট যদি নেই তাহলে এখানে কি আছে, এখানের মধ্যে তোমার সালফেট আছে। এই সালফেটের মধ্যে যদি আমরা কি করি, আমরা যদি এখানের মধ্যে বেরিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে কি হবে, এখানের মধ্যে বেরিয়াম সালফেট তৈরি করবে। বেরিয়াম সালফেট মানে এখানে কি হবে, সাদা অর্ধকেপ তৈরি হবে। আমি যদি এখানের মধ্যে পরবর্তী HCl এড করি তার মানে এটা কি হবে, এখানের মধ্যে বিক্রিয়া হবে না, মানে এটা দ্রবীভূত হবে না। তাহলে দেখো এখানের মধ্যে এই নাইট্রেট এবং সালফেটের মধ্যে আনসার কোনটা হবে, সালফেট হবে। তো আমার টোটাল আনসার কোনটা হবে, টোটাল আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। তো কোশ্চেনটা কিন্তু খুবই একটু ট্রিকি ছিল, ঠিক আছে। আচ্ছা, একটু ট্রিকি ছিল, খুবই সুন্দর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কি বলছে এখানের মধ্যে, যে কোনটি নিচে কোনটি রক্তের ন্যায় লাল দ্রবণের সংকেত? তো রক্তের ন্যায় লাল দ্রবণের সংকেত এটা কিন্তু এই বছর কোন একটা ভার্সিটিতে চলে আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মাথায় রাখবা, আমরা একটু বিক্রিয়াটা পুরানো ট্রাই করে দেখো, মাথায় রাখবা এই যে Fe3+ আছে, ঠিক আছে, ঠিক আছে, Fe3+ আছে। এই Fe3+ এর মধ্যে তোমার যদি আমরা কি করি, আমরা যদি এখানের মধ্যে তোমার 3টা CNS এড করি তখন কি হবে, তখন এখানের মধ্যে FeCNS3 তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে জিনিসটা আছে এটা কি করে, এটা হচ্ছে তোমার রক্তের ন্যায়, ঠিক আছে, রক্তের ন্যায় লাল অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে, রক্তের ন্যায় লাল দ্রবণ তৈরি করে। তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে এ, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে ওকে। আচ্ছা, দেখো কি বলছে, যে নিচের কোনটি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের পার্থক্যকরণে ব্যবহার করা হয়? বলো কোনটা হবে। দেখো সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিড মানে এখানে কি আছে, H2SO4 আছে। নাইট্রিক অ্যাসিড মানে এখানে কি আছে ভাইয়া বলতো, আমার NO3 আছে, NO3 মাইনাস আছে। আচ্ছা, এই NO3 মাইনাস আছে, এখানের মধ্যে আমরা HNO3 দিই। ওকে। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো ভাই, এখানের মধ্যে আমরা যদি এই বেরিয়াম নাইট্রেট যোগ করি, তুমি আমাকে বলো এখানের মধ্যে কি হবে। আমরা H2SO4 মানে এখানে কি আছে, এখানের মধ্যে তোমার SO4 2 মাইনাস আছে। এই SO4 2 মাইনাসের মধ্যে যদি আমরা কি করি, বেরিয়াম নাইট্রেট যোগ করি, তো বেরিয়াম নাইট্রেট আমরা এখানের মধ্যে দিলাম। তো বেরিয়াম নাইট্রেট যদি আমরা এখানের মধ্যে দেই তাহলে কি হবে বলো তো, এখানের মধ্যে তোমার বেরিয়াম সালফেট তৈরি হবে, ঠিক আছে। কি হবে এখানের মধ্যে, তোমার বেরিয়াম সালফেট তৈরি হবে। হ্যাঁ,
বেরিয়াম সালফেট তৈরি করবে, এবং এই বেরিয়াম সালফেট কি করবে, এখানের মধ্যে সাদা অর্ধকেপ তৈরি করবে। ঠিক আছে, এটার মাধ্যমে বুঝবো সেখানের মধ্যে কি আছে, আমার সালফেট আছে। বাট বলো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আমার নাইট্রেট আছে। এই নাইট্রেটের মধ্যে যদি দেখো, মানে নাইট্রিক অ্যাসিড, মানে এখানে কি আছে, নাইট্রেট আছে। এই নাইট্রেটের মধ্যে যদি আমরা এখানের মধ্যে কি করি, বেরিয়াম নাইট্রেট যোগ করি, তুমি আমাকে বলো এখানের মধ্যে আমার এখানের মধ্যে আছে নাইট্রেট, এখানের মধ্যে আছে নাইট্রেট, সেম। তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে, এখানে কোনো বিক্রিয়া হবে না। তাহলে দেখো আমার এখানের মধ্যে কি আছে, দুইটা পাত্র আছে, একটার মধ্যে কি আছে, একটার মধ্যে সালফেরিক অ্যাসিড আছে, একটার মধ্যে কি আছে, নাইট্রিক অ্যাসিড আছে। কোনটাতে কি আছে আমরা জানি না। বেরিয়াম নাইট্রেট যোগ করলাম, এখানের মধ্যে সাদা অতক্ষেপ তৈরি হইলো, এখানের মধ্যে কোনো কিছু ঘটনা না, যেখানে সাদা অতক্ষেপ সেখানে কি আছে, সালফেরিক অ্যাসিড আছে, আর যেখানে কোনো কিছু নাই সেখানের মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে আমরা আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে বি হবে। আচ্ছা, ওকে। এখন দেখো কি বলছে, যে সিলভার হ্যালাইডের অথকেপের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অথকেপটি ধীরে ধীরে দ্রবীভূত হয়। অথকেপটির সংকেত কি? আচ্ছা, এই দেখো আমরা একটু পড়াইছি বলতো, এই যে সিলভার ব্রোমাইড যেটা ছিল, ওই যে দেখো আমি পড়াইছিলাম তোমাদেরকে, কোথায় ছিল এখানের মধ্যে, ওই যে এই সিলভার ব্রোমাইড যেটা আছে, বা ধরো বিআর মাইনাস আছে, সিলভার ব্রোমাইড, এটার মধ্যে যখন আমরা কি দিছি, সিলভার ব্রোমাইড আছে, এই সিলভার ব্রোমাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এখানে কি হবে, এখানের মধ্যে আমার এটা তৈরি হবে, এবং এটা কি হবে, এটা এখানের মধ্যে স্বল্প দ্রবণীয় হবে, অর্থাৎ সে আস্তে আস্তে দ্রবণীয় হবে। তাহলে এখানে আনসার কোনটা হবে বলতো, এখানের মধ্যে আনসার কিন্তু হবে এখানের মধ্যে সিলভার ব্রোমাইড হবে। ঠিক আছে, আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে এটা হবে। তো প্রতিটা জিনিস কেন পড়াই তার পিছনে কিন্তু লজিক থাকে বা রিজন থাকে, হুদাহুদি কিন্তু একটা জিনিস পড়ানো হয় না তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা চলো পরবর্তীতে আসি। এখন আসি, তোমাদের মাথা ঘোরাচ্ছে তাই না? আচ্ছা, তো এখন আমরা এখানে মধ্যে আসি পরবর্তীতে, যে জৈব যৌগের বিশুদ্ধতা ও বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, তো আমি এই টাইপটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই। দেখো, তো তোমাদের মেইন বই যেটা আছে, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের বা মূল বই, তোমার যে যেটা বই পড়ো, মেইন বইয়ের তোমরা কি করবা, যে লাস্টের দিকে যে টপিকগুলো আছে, লাস্টের টপিকগুলো তোমরা একটু রিডিং দিবা। কারণ দেখো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো চাইলে তোমার বেসিক বোঝানো যায়, বাট বেসিক থেকে কোনো কোশ্চেন আসে না, সবগুলো কোশ্চেন আসে তোমার মুখস্থ টাইপ কোশ্চেন। ঠিক আছে, সবগুলো মুখস্থ টাইপের কোশ্চেন আসে। সো বেসিক বুঝে কোনো লাভ নাই, তাই আমি এখানে মধ্যে বেসিকগুলো বোঝাচ্ছি না, জাস্ট আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দেখাই দিচ্ছি। তোমাদের কাজ হবে তোমরা একটু মেইন বই থেকে জিনিসগুলো রিডিং দিয়ে নিবা। তো এই টাইপগুলো থেকে তোমার কনসেপচুয়াল কোনো কিছু আসে না, সব ইনফরমেটিভ জিনিস আসে। সো তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখা ট্রাই করবা। তো দেখো, জৈব যৌগের বিশুদ্ধতা ও বিশ্লেষণের পদ্ধতি, কঠিন জৈবের ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করি, তরল জৈব যেটা আছে, জৈব যৌগ যেগুলো আছে সেগুলোর জন্য আমরা এগুলো ইউজ করি, গ্যাসীয় জৈব যৌগগুলোর জন্য আমরা এগুলো ইউজ করি। এগুলো একটু তোমরা মাথায় রাখবা বা একটু রিডিং করে নিবা। তারপর আসে আমরা এখানের মধ্যে একটা স্লাইড দেওয়া আছে, এখানে আমাদের দেখো কি দেওয়া আছে, পাতন, তারপর এখানে আমাদের আংশিক পাতন, নিম্নচাপ পাতন বা অনুপ্রেস পাতন, বাষ্প পাতন, এই জিনিসগুলো তোমরা একটু নিজেরা রিডিং করে নিবা। ঠিক আছে, তো এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই আংশিক পাতন এবং পাতনটা। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আমাদের মাথায় রাখবা যে পাতন মানে কি, পাতন মানে হচ্ছে তোমার প্রথমে আমরা বাষ্পীভবন করব, অর্থাৎ আমরা কি করবো, আমরা এখানের মধ্যে তাপ দিয়ে বাষ্পে পরিণত করব, পরবর্তীতে আমরা ওই বাষ্পটাকে আমরা ঠান্ডা করে আবার তরলে পরিণত করব। ঠিক আছে, তো এটা হচ্ছে পাতন। পাতনে কি থাকে, বাষ্পীভবন হয় এবং ঘনীভবন হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর আংশিক পাতনের ক্ষেত্রে মাথায় রাখবে এখানের মধ্যে যে যদি তাপমাত্রা তাপমাত্রা যদি এখানে মধ্যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম হয়, আচ্ছা, এটা হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, তাপমাত্রার তাপমাত্রার পার্থক্য হবে। ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য। তো তাপমাত্রার পার্থক্য যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে আংশিক পাতন ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। আর পাতনের ক্ষেত্রে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তাপমাত্রার পার্থক্য যদি তোমার 40 ডিগ্রি সেন্টিগ্রেড অপেক্ষা অধিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাতন ইউজ করি আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপর নিম্নচাপ কি, বাষ্পপাতন কি, কোনটার কি ব্যবহার, এগুলো একটু দেখে নিবা, নিজে পড়ে নিবা, এগুলো মানে রিডিং পরে হতে টাইম নষ্ট করে লাভ নাই। আচ্ছা, তারপর দেখো দ্রাবক নিঃশেষণ। তো দ্রাবক নিঃশেষণ এখানের মধ্যে কোথায় কোথায় ইউজ করি আমরা, এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে নিবা। মানে এগুলো বেসিক কোনো কিছু আসে না, কনসেপচুয়াল কোনো কিছু আসে না, এই ইনফরমেশন গুলো আসে আর কি। পরিস্রাবন, ক্যালাসন, আংশিক ক্যালাসন, ঊর্ধ্বপাতন, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, আর এখানের মধ্যে বেনজুইক অ্যাসিড, কর্পূর, আয়োডিন, এগুলোকে আমরা অনুদ্বায়ী বেজেল মানে অনুদ্বায়ী পদার্থ বলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা আর কি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি কি এই জিনিসগুলো কোনটা কোনটা ইম্পর্টেন্ট, আমি কি এগুলো একটু তোমাদেরকে দাগাই দিব, নাকি তোমরা এগুলো একটু রিডিং করে নিবা বলো তো? হুম, এইগুলো কি তোমরা মানে রিডিং দিয়ে নিবা, নাকি আমি জাস্ট একটু হালকা একটু মার্ক করে দেবো যে কোনগুলো মাথা রাখবা কোনগুলো মাথা রাখবা না? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, দাগে দেন।
আচ্ছা, দাগিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু দাগাই দিই, হ্যাঁ। আচ্ছা, তো দেখো এখানের মধ্যে আমি একটু তোমাদেরকে একটু বলে দিই, হ্যাঁ। তো তুমি এখানের মধ্যে মাথা রাখবে আংশিক পাতনের ক্ষেত্রে আমরা এই যে লঘু তৈল হতে বেনজিন, তারপর পেট্রোলিয়াম যেটা আছে না, এই পেট্রোলিয়াম বিশোধন করতে আমরা এই আংশিক পাতন ব্যবহার করি। এটা একটু মাথা রাখা ট্রাই করবা, ঠিক আছে। তারপর এখানের মধ্যে তোমার চিনি শিল্প যেটা আছে, চিনি শিল্পের মধ্যে আমরা কি করি, আমরা এখানের মধ্যে যে নিম্নচাপ পাতন বা অনুপ্রেস পাতন আমরা ইউজ করি, ঠিক আছে। আর সুগন্ধি ফুল হতে তোমার ফুলের নির্যাস, এটা আমরা কোথায় ইউজ করি, এটা হচ্ছে তোমার বাষ্পপাতন আমরা ইউজ করি এই ক্ষেত্রে। তারপর এখানের মধ্যে ইউক্যালিপটাস থেকে পাতা সংগ্রহ, তারপর অ্যারোমেটিক যৌগ, আর এখানের মধ্যে তুমি এই যে লেমন গ্রাস থেকে সাইট্রাইল নামক সুগন্ধি আহরণ, মাথায় রাখবা যেখানে সুগন্ধি বা আতর আহরণ সেখানের মধ্যে কি করবো, সেখানের মধ্যে আমরা বাষ্পপাতন ইউজ করবো। এগুলো একটু মাথায় রাখা ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর এখানের মধ্যে দ্রাবক নিঃশেষণের ক্ষেত্রে মাথায় রাখবে এখানের মধ্যে যে ডাই ইথাইল ইথার, ডাইক্লোরোমিথেন, বেনজিন, টলুইন, অ্যানহাইড্রোজেন, এগুলোর ক্ষেত্রে আমরা দ্রাবক নিঃশেষণ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো আর এখানের মধ্যে মাথায় রাখবে ক্লোরোফর্ম এবং অ্যালকোহল মিশ্রণ পৃথকীকরণের ক্ষেত্রে আমরা ইউজ করি। পরিস্রা এবং এলোরেটর নিজেরা পরে নিবা, আংশিক অ্যালাসন নিজেরা পরে নিবা। ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে যে কোনগুলা তোমার ঊর্ধ্বীয় পদার্থ, বেনজোইক অ্যাসিড, তারপর কর্পূর, আয়োডিন, এগুলো হচ্ছে তোমার ঊর্ধ্বপাত মানে ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এগুলো একটু মাথায় রাখা ট্রাই করবা, ঠিক আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, দেখো যে কোনটি ফুলের নির্যাস হতে সুগন্ধি সংগ্রহ করা হয়, বলো। এই ফুলের নির্যাস, ঠিক আছে, ফুলের নির্যাস থেকে সুগন্ধি সংগ্রহ কোথায় হবে, এখানের মধ্যে বাষ্পপাতন হবে। তাহলে আনসার কোনটা হবে এখানের মধ্যে, আনসার হবে এখানের মধ্যে সি, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে, যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় কিন্তু ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদ্বায়ী হয়, এদের ভেজাল থেকে কিরূপ পৃথক করবে। আচ্ছা, দেখো এখানে কি বলে দেওয়া আছে, স্টিম বলে দেওয়া আছে। তো স্টিম মানে কি, সেটা কি হবে, সেটা কিন্তু এখানের মধ্যে স্টিম পাতন হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে এ। দেখো এগুলো কিন্তু সব ইনফরমেটিভ ভাই, এগুলো কিন্তু বোঝানোর কোনো কিছু নাই। এই অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনে যে প্রক্রিয়া অধিক কার্যকর, বলো। এই পেট্রোলিয়াম যেটা আছে, এই পেট্রোলিয়াম বিশোধনের ক্ষেত্রে বলো তো এখানের মধ্যে কোনটা ব্যবহার করা হয়, আংশিক পাতন ব্যবহার করা হয়। আমরা কিন্তু 19 কিন্তু পড়ছিলাম, আমরা 19 মধ্যে আংশিক পাতন। পেট্রোলিয়ামকে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা গ্যাস পাই, পেট্রোল পাই, বিটুমিন পাই। এই জিনিসগুলো একটু তোমরা নিজেরা পড়ে নিবা আর কি। আচ্ছা যাই হোক, দেখো বলছে কি যে পেট্রোলিয়ামকে 40 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করলে কি পাওয়া যাবে। দেখো আমি এখানে আমাদের ছবি দিয়ে দিছি, তোমরা একটু একটু দেখে নিবা। বলো 40 থেকে 100 ডিগ্রি, তো 40 থেকে 100 ডিগ্রি কি ভাইয়া বলতো আমার এখানের মধ্যে, এটা কি এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, এটা কিন্তু এখানের মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়তেছে। তাহলে বলো এখানের মধ্যে আমরা কি পাবো, আমরা এখানের মধ্যে কিন্তু পেট্রোল পাবো। তার মানে আনসার কোনটা হবে, পাবো আনসার এখানের মধ্যে পাবো পেট্রোল। পেট্রোলকে আমি কি বলি, গ্যাসোলিন বলি। তাহলে এখানে আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে সি হবে। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। তো কি বলছে এখানের মধ্যে, যে ক্ষেত্রে বেনজিন দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে বেনজিনের পরিবর্তে আমরা কোনটি দ্রাবক হিসেবে ব্যবহার করি। দেখো এটা কিন্তু বোঝানোর মতো জিনিস না, এটা তোমরা বইটা রিডিং দিলেই তোমরা পাবা। তো মাথায় রাখবা বেনজিন যেটা দেয়া আছে, এই বেনজিনের পরিবর্তে আমরা দ্রাবক হিসেবে কি ইউজ করি, আমরা এর পরিবর্তে দ্রাবক হিসেবে ইউজ করি আমরা জাইলিন ইউজ করি, ঠিক আছে। আমরা এটাকে কি ইউজ করি, আমরা এখানের মধ্যে জাইলিন ইউজ করি। তো বলতো জাইলিন মানে কি, জাইলিন মানে হচ্ছে এখানের মধ্যে কি থাকবে, বাক্স থাকবে, এখানের মধ্যে সিসি থাকবে, এবং এখানের মধ্যে কি থাকবে, এখানে থাকবে তোমার সিসি থাকবে, এটাকে আমরা বলি অর্থজালিন। অথবা আমরা এখানে এইভাবে বলতে পারি যে বাক্স আছে এবং এখানে দিলাম তোমাকে, আমি দিলাম সিসি দিলাম, আমি এখানে দিলাম তোমার সিসি দিলাম, তো এটাকে আমি কি বলবো, এটাকে আমরা বলবো প্যারাজালিন বলবো। তার মানে বেনজিনের পরিবর্তে আমরা দ্রাবক হিসেবে আমরা এখানের মধ্যে এই দুইটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে সি। আচ্ছা ঠিক আছে, দেখো তো কোনটি অবিশুদ্ধ বেনজিনকে বিশুদ্ধ করার পদ্ধতি। দেখো তো এখানের মধ্যে এই কোথায় ছিল, দেখো তো বেনজিন, দেখো কোথায় ছিল বেনজিন, কিন্তু এখানের মধ্যে ছিল। দেখো যে বেনজিন যেটা আছে সেটা হোক লঘু তেল, মানে বেনজিন থেকে তো আমরা অবিশুদ্ধ থেকে বিশুদ্ধ বানাই, লঘু তেল থেকে বানাই। তো আমার এটা আনসার কোনটা হবে, আনসার কিন্তু এখানের মধ্যে আংশিক পাতন হবে। তাহলে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে হবে তোমার, আচ্ছা আচ্ছা সরি আমি তো এটা স্কিপ করে গেছিলাম। ও পরিশোধিত পেট্রোলিয়ামকে আমরা কি ইউজ করি, আমরা এখানের মধ্যে আংশিক পাতন ব্যবহার করি, তাই না, আংশিক পাতন, আংশিক পাতন। আচ্ছা, আর আংশিক পাতনকে দেখো, আংশিক মানে কি ফ্র্যাকশনাল হবে, আর পাতন মানে কি, পাতন হবে ডিস্টিলেশন। তার মানে আনসার কোনটা হবে, আনসার এখানের মধ্যে ডি হবে। সরি আমি এটা স্কিপ করে চলে গেছিলাম, ঠিক আছে ওকে। তাহলে বল বেনজিন যেটা আছে, বেনজিনকে বিশুদ্ধ করার পদ্ধতি কোনটা, এটা হবে তোমার এখানের মধ্যে আংশিক পাতন হবে। এগুলো মুখস্থ ভাই, বোঝানোর কোনো কিছু নাই। আচ্ছা,
এখন দেখো অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোঅ্যালানিন। আচ্ছা, অর্থনাইট্রোঅ্যালানিন এবং প্যারানাইট্রোঅ্যালানিনের মিশ্রণ থেকে তাদের বিশুদ্ধ রূপে পৃথক করার পদ্ধতিটাকে আমরা কোনটা ইউজ করব? সো আমরা এখানের মধ্যে ইউজ করব হচ্ছে তোমার দ্রাবক নিঃশেষণ। এগুলো হচ্ছে মেইন বইটা রিডিং দিলে তুমি পাবা, ঠিক আছে? মেইন বইটা রিডিং দিলেই তুমি পাবা। এগুলো আসলে বোঝার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি কি বলতো? ক্রোমাটোগ্রাফি হচ্ছে তোমার একটা পৃথকীকরণ পৃথকীকরণ পদ্ধতি। ক্রোমাটোগ্রাফিতে মাথায় রাখবা দুটি সাম্যাবস্থা প্রয়োজন বা দুইটি অবস্থার প্রয়োজন। একটি হলো স্থির সাম্যাবস্থা এবং অপরটি হচ্ছে গতিশীল সাম্যাবস্থা। রঙিন মিশ্রণের ক্ষেত্রে যে উপাদান যত বেশি পোলার হবে, অর্থাৎ এখানের মধ্যে আমার COOH যেটা আছে এটা কি আমার সেটি অধিশোষক দ্বারা অনেক বেশি অধিশোষিত হবে। তো তোমরা এই যে চার্টটা আছে এই চার্টটা একটু মাথা রাখা ট্রাই করবা, ঠিক আছে? এটা চার্টটার সিকোয়েন্স একটু মাথা রাখা ট্রাই করবা। আচ্ছা, ওকে। তারপর দেখো ক্রোমাটোগ্রাফির দশা কয়টি বলো? এই ক্রোমাটোগ্রাফির এখানের মধ্যে আমরা কি বলছি? দুইটি সাম্যাবস্থা আছে, তার মানে এটার দশা কয়টা আছে? দশটা কিন্তু এখানের মধ্যে দুইটা আছে। তাহলে দশা কয়টা হবে? দশা এখানের মধ্যে হবে দুইটি। তার মানে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে হবে বি। তারপর দেখো এখানের মধ্যে ক্রোমাটোগ্রাফির মধ্যে এখানে কি দেওয়া আছে? এখানের মধ্যে তোমার মানে কোনটার কি ব্যবহার এগুলো দেওয়া আছে। বিশুদ্ধভাবে পৃথকীকরণের জন্য আমরা এটা ইউজ করি। তো এগুলো কোনটার কি ব্যবহার এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিবা। এগুলো হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা, এগুলো বোঝানো কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আসি। দেখো পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা আরএফ যেটা আছে এই আরএফ কে আমরা বলি রিটেনশন ফ্যাক্টর বলি। রিটেনশন ফ্যাক্টর মানে কি? উপাদান কর্তৃক উপাদান যোগ্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এবং তুমি এখানের মধ্যে মাথায় রাখবা যে রিটেনশন ফ্যাক্টর যেটা আছে এটার ভ্যালু কখনো তোমার 1 এর চেয়ে বেশি হবে না, ঠিক আছে? এটা সবসময় 1 এর সমান অথবা 1 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে? এখানে দেয়া আছে যে আরএফ এর মান কি হবে? আরএফ এর মান 1 এর কম হবে। আরএফ এর সাহায্যে উপাদান শনাক্তকরণ করা যায়। আচ্ছা, আর মাথা রাখবে এখানের মধ্যে আরএফ যেটা আছে আরএফ এর কিন্তু এখানের মধ্যে একক নেই। দেখো দেখো উপরের মধ্যে কি আছে? দূরত্ব আছে। ধরলাম এখানের মধ্যে দূরত্ব একক হচ্ছে তোমার মিটার। নিচে দূরত্ব আছে, আমি ধরলাম এটার একক হচ্ছে তোমার মিটার। তাহলে দেখো মিটার মিটার চলে যাবে। তার মানে এখানে কিন্তু আরএফ যেটা আছে এই আরএফ এর কিন্তু কি থাকবে না? কোনো একক থাকবে না। তার মানে মাথা রাখবা আরএফ যেটা আছে এই আরএফ এর কি? আরএফ এর কোনো একক নেই। আমি একটু লিখে দিই এখানের মধ্যে, হ্যাঁ? আরএফ যেটা আছে সেই আরএফ এর একক নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে আমাদের মাথায় রাখবা এইচপিএলসি যেটা আছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা কোন একটা ভার্সিটিতে এটার ফুল ফর্ম আসছিল। তো এটা সবচেয়ে বেশি আসে এইচপিএলসি তে। সচল মাধ্যম হিসেবে আমরা কি ব্যবহার করি? সিলিকা জেল ব্যবহার করি। আর কি ব্যবহার করি? আমরা এখানে মধ্যে অ্যালুমিনা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, আর গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে আমরা হিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি। তো এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। দেখো কি বলছে? নিচের কোনটি গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক গ্যাস হিসেবে ব্যবহার করা হয় না? এই দেখো গ্যাস ক্রোমাটোগ্রাফির মধ্যে কি আমরা হিলিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন আমরা তিনটে ব্যবহার করতে পারি। বাট আমরা এখানের মধ্যে কোনটা ব্যবহার করতে পারি না? আমরা কিন্তু এখানের মধ্যে অক্সিজেন ব্যবহার করতে পারি না। তাহলে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে O2 হবে। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কোনটি গ্রহণযোগ্য? এ বলতো আরএফ এর মান কি হবে? আরএফ এর মান সবসময় কি হবে? আরএফ এর মান কিন্তু সবসময় 1 এর সমান অথবা 1 এর চেয়ে ছোট হবে। বলতো 1 এর ছোট মান কোনটা এখানের মধ্যে? 1.5। তার মানে আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে এ হবে। আচ্ছা, ওকে। চলো আমরা একটু নেক্সট পেজে ঢুকি, হ্যাঁ? আচ্ছা, লাস্ট কোয়েশ্চন। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চন। সো আমরা এই কোয়েশ্চনটা সলভ করার মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন কি বলছে দেখো, এটা বুয়েট 21-22 সালে আসছিল। খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চন। কি বলছে দেখো, কতটি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি সাজালে 1 মিটার হবে? ধরে নাও প্রতিটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত? প্রতিটি হাইড্রোজেন ব্যাসার্ধ পরিমাণ হচ্ছে তোমার 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে আমার কি আছে? এখানের মধ্যে আমার অনেকগুলো তোমার কি আছে? অনেকগুলো এখানের মধ্যে আমার হাইড্রোজেন পরমাণু আছে। তাদেরকে আমরা কি করছি? তাদেরকে আমরা এখানের মধ্যে পাশাপাশি সাজাইছি, ঠিক আছে? পাশাপাশি সাজাইছি। বলছি এখানে কতগুলো পাশাপাশি সাজাইলে আমার এখানের মধ্যে তোমার টোটাল 1 মিটার হবে? এখন দেখো এখানের মধ্যে আমার কি দেয়া আছে? হাইড্রোজেন পরমাণু কি দেয়া আছে? এখানের মধ্যে ব্যাসার্ধ দেয়া আছে, তাই না? ব্যাসার্ধ দেয়া আছে। ব্যাসার্ধ এখানে কত? ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.53। তাহলে বলো এখানের মধ্যে ব্যাস যেটা দেয়া আছে এই ব্যাসটা এখানে কত হবে? ব্যাসটা এখানের মধ্যে হবে দেখো আমরা 0.53 যেটা আছে এই 0.53 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে তো আমরা এখানের মধ্যে কি পেয়ে যাব? আমরা এখানের মধ্যে পেয়ে যাব এটা ব্যাস পেয়ে যাব। তো এটা ব্যাস কত ভাইয়া বলতো? এটা ব্যাস হবে এখানের মধ্যে তোমার 1.6, তাই না? আচ্ছা, 0.5 যেটা আছে 0.5 থেকে আমরা যদি এখানের মধ্যে দ্বিগুণ করি তাহলে এখানে কত আসবে দেখি তো আমরা।
এটা আসবে এখানের মধ্যে 1.06 আসবে, তাই না? 1.06 আসবে। এটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম, তাই না? তাহলে দেখো, এটা 1.06 অ্যাংস্ট্রম, এটা কি এখানের মধ্যে 1.06 অ্যাংস্ট্রম, এটা 1.06 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 1.06 অ্যাংস্ট্রম। সো ধরছি আমি এখানের মধ্যে এরকম n সংখ্যকটা মিলে, এরকম n সংখ্যকটা মিলে কি করবে এখানের মধ্যে 1 মিটার তৈরি করবে। তাহলে দেখো, একটার যদি এখানের মধ্যে 1.06 অ্যাংস্ট্রম হয়, তাহলে এখানে n-টার কত হবে? n ইন্টু 1.06 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম মানে কি জানি আমরা? 1 অ্যাংস্ট্রম মানে জানি আমরা এখানের মধ্যে 10 ইনভার্স 10 মিটার জানি। তাহলে দেখো আমরা এখানের মধ্যে এটা মিটার নিব, তার মানে মানে এনটা টোটাল, মানে এনটা টোটাল দূরত্ব কত হবে? দেখো একটার দূরত্ব কত? 1.06 অ্যাংস্ট্রম। তাহলে এখানে ধরলাম আমরা এনটা এইভাবে মিলে কি হবে এখানের মধ্যে 1 মিটার তৈরি হবে। তাহলে দেখো একটা যদি 1.06 হয়, তাহলে এনটার কত হবে? তোমার n ইন্টু 1.06 হবে, এবং টোটাল কত হবে? টোটাল হবে এখানের মধ্যে তোমার 1 মিটার। তো 1.06 কে আমরা কি করবো? আমরা এটাকে তোমার মিটার নিব, তার মানে কি হবে? এটা তোমার এই অ্যাংস্ট্রমকে আমরা কি করবো? অ্যাংস্ট্রমকে আমরা 10 ইনভার্স 10 দ্বারা গুণ দিব, তাহলে কি হবে? এটা তোমার এখানের মধ্যে মিটার হবে। তাহলে বলো এখানের মধ্যে n যেটা আছে, এই n এর ভ্যালু এখানের মধ্যে কত হবে? n এর ভ্যালু এখানের মধ্যে আমরা যদি হিসাব করি, তাহলে কি হবে? এখানের মধ্যে 1 ডিভাইড বাই 1.06 ইন্টু কি হবে এখানের মধ্যে তোমার 10 ইনভার্স 10 হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানের মধ্যে দেখি আমরা এখানের মধ্যে কোনটা আসে। এটা তো তোমার ক্যালকুলেটর তো লাগবে, যেহেতু 1.06 আসে, তাই না? তো আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করি, যেহেতু বুয়েটে আসছে, বুয়েটে মানে তো অবশ্যই ক্যালকুলেটর ইউজ করা যায়। তো আমরা একটু চেক করে দেখি, হ্যাঁ। তো 1 ডিভাইড বাই 1.06 ইন্টু 10 ইনভার্স 10, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত হবে? এখানের মধ্যে হবে তোমার, আয় হায়, কি আসে? এটা তো উল্টাপাল্টা মান আসে, ঠিক আছে কিনা কোথাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তো অন্য একটা ভ্যালু আসে, তার মানে এটা কি নান হবে? এখানে তো আমার খুব সম্ভবত এখানে আমাদের ভ্যালু আসে যে 9.43, ঠিক আছে? 9.43 ইন্টু 10⁻৯ আসে, ঠিক আছে? তো 9.43 ইন্টু 10⁻৯ আসে, এটা কি আছে কিনা? আছে না, তার মানে এটা কি হবে? এটা এখানের মধ্যে নান হবে, ঠিক আছে? আনসার কোনটা হবে? আনসার এখানের মধ্যে নান হবে। ঠিক আছে ভাইয়ারা, তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত ছিল। আমাদের আজকের ক্লাস খুব দ্রুত শেষ হয়ে গেছে। আমি তোমাদের এখন কিছু কথা বলি, হ্যাঁ? তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা ক্লাস থেকে চলে যেও না, হ্যাঁ? আচ্ছা, তো একটু বোঝা ট্রাই করো। দাঁড়াও একটা মিনিট। ওকে, তো দেখো আমরা ট্রাই করছি একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যা যা লাগে সবকিছু মোটামুটি কভার করে দেওয়ার। যেগুলো বোঝানোর মতো ছিল সেগুলো আমরা বুঝাইছি, আর যেগুলো মুখস্থ করার মতো ছিল সেগুলো আমরা স্লাইডে অ্যাড করে দিচ্ছি। তো যেগুলো মুখস্থ করার জিনিস, এগুলো থেকে হুদায় পেন খায় না, কোনো সমস্যা না, তুমি না পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, কেউ কি কিছু বলতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমার কথা থাকবে এটাই যে তোমরা যে 4টা ক্লাস আমরা নিছি, এই 4টা ক্লাস তোমরা খুব ভালোভাবে করবা। তোমরা এখান থেকে কোশ্চেন ব্যাংক সলভ করবা। তারপর তোমরা এখানের মধ্যে মেইন বইটা একটু পড়া ট্রাই করবা। আর মেইন বইয়ের লাস্টে যে তোমার অনুশীলনী এমসিকিউ আছে, এই অনুশীলনী এমসিকিউ গুলো একটু দেখা ট্রাই করবা। আর আমি আজকে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম একটা, যে তোমরা ফার্স্ট পেপারের তো চ্যাপ্টার 2 মানে গুণগত রসায়নের লাস্টের দিকে যে পার্টগুলো আছে, যেমন পাতন, আংশিক পাতন, এইগুলো একটু রিডিং দিবা জাস্ট, ঠিক আছে? রিডিং দিলেই মোটামুটি হয়ে যাবে। তো এগুলোর মধ্যে আসলে তোমার বোঝানোর মতো কোনো কিছু নাই, এগুলো থেকে ইনফরমেটিভ টাইপের কোশ্চেন আসে। তো এই জন্য আমরা তোমার কনসেপ্চুয়াল কোনো কিছু পড়াই নাই আর কি। তো তোমরা যদি চাও, তো আমি এখানে তোমাকে কনসেপ্চুয়াল কিছু কোশ্চেন পড়াতে পারি, যেমন দ্রাবক নিষ্কাশনের কিছু ম্যাথ আছে, পাতন, আংশিক পাতনের বেসিক আছে, এগুলো তোমরা চাইলে আমি তোমাদেরকে পড়াইতে পারি। আমি চাইলে রেকর্ডেড ক্লাস দিয়ে দিতে পারি তোমরা যদি চাও, বাট এগুলো আসলে লাগে না। তো তোমরা আমাকে বলো তো, আমরা এখানে এটা আপলোড দিব কিনা, বলো? আচ্ছা, সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো সবকিছু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ। তো আমরা আপাতত ক্লাসটা শেষ করে দেবো, হ্যাঁ? তো সবাই ভালো করে পড়াশোনা করিও, আর কোনো কিছু না বুঝলে আমাকে জানাইও, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে ভাইরা, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই, হ্যাঁ? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।